Hi everybody, a warm welcome to all my esteemed guests. Only at Talking Straight with Sandeep, Just News. Before starting the program, I would like to thank the CEO of Just News, Shuchandra Vania, for taking this initiative, and our back team, Pratik, Shomita, and Chandodoy, for their wonderful cooperation. They are the main team warriors who are working behind this great show and making this program a hit. Thank you so very much. Many people has come in touch with me. They have asked many questions to me. From where they will get to know. Please to tune Just News. This is a portal channel in OTT platform. Please tune to Just News. We have renowned director and actor. First identity acting, Mr. Tathagata Mukherjee. Welcome, sir. Welcome to my show. And thank you so much for taking out time from your busy schedule and coming in my show. Thank you so much. And we have thank you so much. And we have Mr. Shubir Ghosh, the CMD of Unirox Cycles. Hello, Shubir da, কেমন আছো? Hello, everything fine. তোমার দাড়ি গোপ প্রচুর বেড়ে গেছে, সবারই দাড়ি গোপ বেড়ে গেছে, একমাত্র আমি হয়তো ক্লিন শেভ করে বসে আছি। একটু হালকা মেকআপ করছি সবকিছু, কারণ চারিদিকে তো এত কিছু পাচ্ছি, আনন্দ একটু হাসিটা দরকার আমার মনে হয়। And we have Mr. Durgesh Nagi. He is a writer, social activist, businessman, coordinator of Nagi Brothers Foundation also. Hi brother. Hello, good evening. Thank you so much for coming in my show. কেমন আছো? আসানসোলের কি অবস্থা? ভালো আছি, আসানসোলে সবকিছু ভালো। কালকে এখানে প্রশাসন অ্যানাউন্স করেছে আসানসোলে আর কোনো করোনা পজিটিভ একটাও কেস নাই। যে কেস ছিল তানাকা হসপিটালে দুর্গাপুরে, এটাও কালকে নেগেটিভ হয়ে নিজের বাড়ি ফিরে গেছে। আজ অবধি টিল দ্য ইভিনিং অফ 6 PM of Mazdoor Divas, May Day, there is nobody positive patient of corona positive. আচ্ছা, তো আমরা শুরু করি। তো আমি প্রথম কোয়েশ্চেন সুবিরদার কাছে যাব। মিস্টার সুবীর ঘোষ, দ্য সিএমডি অফ ইউনিরক্স সাইকেলস। তোমার বিজনেসটা সম্পর্কে আমরা তথাকথিতভাবে অনেকজন জানি না, মানে আমাদের এখানে একটা দিস ইজ আ very much luxurious business at the moment. And of course তুমি বিশ্বাস করবে যে তুমিও এফেক্টেড হয়েছো অ্যাজ আদার বিজনেসেস। তো তোমার পক্ষে কি ওয়ার্ক ফ্রম হোম ইজ পসিবল? ওয়ার্ক ফ্রম হোম হয়তো অনেক বিজনেসের ক্ষেত্রে পসিবল, বাট ডু ইউ ফিল দ্যাট ওয়ার্ক ফ্রম হোম ইজ পসিবল ফর ইউর বিজনেস? প্রথমে আমার বিজনেসের পরিচিতি দিতে গিয়ে বলি, আমরা একটি বাইসাইকেল কোম্পানি, কিন্তু আমরা প্রধানত আমাদের ফ্যাক্টরি হচ্ছে ফলতা স্পেশাল ইকোনমিক জোনে এবং আমাদের অফিস বেন্ডিং স্ট্রিটে। তো আমরা প্রধানত সাইকেল এক্সপোর্ট বানাই, বিদেশ থেকে কম্পোনেন্টস ইম্পোর্ট করি এবং আমাদের আরো কিছু ইন্ডিয়ান এখানকার লোকাল কম্পোনেন্টস দিয়ে আমরা সাইকেল বানাই, এক্সপোর্ট করি প্রধানত ইউরোপের অ্যাডভান্স মার্কেটে এবং অলসো আমরা কিছু অন্যান্য কান্ট্রিতে করি। প্রধান আমাদের এক্সপোর্টটা হয় ইউরোপিয়ান ইউনিয়ন। এছাড়া আমরা ভারতবর্ষ আমাদের একটা ব্র্যান্ড আছে ইউনিরক্স বলে, আমরা এখানে মোটামুটি বড় বড় শহরগুলোতে বেচি। আমাদের সাইকেলটা ভারতবর্ষে একটু হাই এন্ড সাইকেল, একটু দামি সাইকেল, সাধারণ যে কম দামে সাধারণ সাইকেল হয় তার থেকে আলাদা, স্পোর্টস মাউন্টেন বাইক এই টাইপের সাইকেল। কিন্তু ইউরোপের মার্কেটে কিন্তু আমাদের এটা কোনো হাই এন্ড বা লাক্সারি গুডস নয়, ওখানে এটা আর্ম ক্যাটাগরিতেই পড়ে, নর্মাল বাইসাইকেল। তো আমি তোমাকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমার এই পয়েন্ট থেকেই বলছি সুবিধা। তুমি যেটা বললে ইউরোপের জন্য আজকে এটা কোনো ব্যাপারই না, এটা কমন থিং টু পাই, এখানের জন্য এটা লাক্সারি। তো ওখানে তো বিজনেস খুব ভাবে হ্যাম্পার্ড হয়েছে সব দিক থেকে। আমি সেটাই বলতে যে বিজনেসের হ্যাম্পার যেটা হয়েছে লকডাউনের পরে, দেখো সবই তো বন্ধ, ফ্যাক্টরিও বন্ধ, অফিস বন্ধ, সাপ্লাই চেন বন্ধ, বিদেশ থেকে মাল আসা বন্ধ, মাল যাওয়া বন্ধ। এর মধ্যে যেটা হয়েছে যে অফিসের কিছু কিছু কাজ ওয়ার্ক ফ্রম হোম করা যায়, কিন্তু কারখানার কাজ যেটা মাল প্রোডাকশন হচ্ছে সেটা তো আর ওয়ার্ক ফ্রম হোম করা যায় না, অতএব সেখানে কাজ বন্ধ। সেখানে আগামী দিনে আমাদের, যদিও আমি ফ্যাক্টরি চালু করার পারমিশন রিটার্ন পেয়েছি সরকার থেকে গত 20 তারিখে, কিন্তু আমি এখনো করে উঠতে পারিনি, কারণ বেশিরভাগ লেবারই ঘরে চলে গেছে, লেবারদের আসা যাওয়ার অসুবিধা আছে ইত্যাদি কারণে। বাকি অফিসের কাজ বেশিরভাগই ওয়ার্ক ফ্রম হোম হয়ে যাচ্ছে, কিন্তু ফ্যাক্টরি
আচ্ছা, এই লেবার ক্রাইসিস, you have raised a very valid point, Mr. Ghosh, the labor crisis. তো এই লেবার ক্রাইসিস তো একদিনে মিটবে না. আফটার দ্য লকডাউন অলসো দিস লেবার ক্রাইসিস উইল কন্টিনিউ. সো হাউ আর ইউ থিঙ্কিং অফ কম্ব্যাটিং দিস সিচুয়েশন অর সিনারিও? লেবার ক্রাইসিসটা ধরো আমরা ইমিডিয়েট যেটা কিছুটা আমাদের আমরা করার কথা ভাবছি, আমরা ইন হাউস আমাদের ফ্যাক্টরির সঙ্গে ওদের থাকার ব্যবস্থা করব, কিছু যে কি স্কিল লেবার যারা দূর থেকে আসে, যে লেবাররা স্থানীয়ভাবে পাওয়া যায় না, সেই লেবারদের আমাদের ফ্যাক্টরি প্রেমিসিসের মধ্যে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে এবং তারা সেখানে কাজ করবে ডেলি থেকে করা হবে বলে মনে হয়, কোনো রকম কোনো সমস্যা না হয়. দ্যাটস দ্য বেস্ট থিং ইউ হ্যাভ সেড. I will ask you another question, Mr. Shubir Ghosh. এই যে এখনকার যে সময় সবাই বলছে রিসেশন আসছে, তো what do you feel কি what will be the impact of recession in your market? এটা সেক্টর ওয়াইজ হবে. কিছু কিছু সেক্টরে অসম্ভব রিসেশন আসবে, কিছু কিছু সেক্টরে শর্ট টাইম রিসেশন আসবে, কিছু কিছু সেক্টরে চেঞ্জ অফ বিজনেস মডেল হবে. যেমন ধরো যদি ধরো লং টার্ম বিজনেস রিসেশন আসবে হসপিটালিটি, ট্রাভেল, ট্যুরিজম, এয়ারলাইন্স, এই ধরনের ইন্ডাস্ট্রি, লাক্সারি গুডস, ফ্যাশন ডিজাইনার গুডস, জুয়েলারি, এই ধরনের আইটেমে একটা লং টার্ম রিসেশন আসবে. আর খুব একটা রিসেশন আসবে না ফার্মা, তারপরে হেলথ কেয়ার, তারপরে ফুড প্রসেসিং, কনজিউমার, এতে খুব একটা আসবে না. আর কিছু কিছু জায়গায় প্ল্যাটফর্ম হবে, যেমন ধরো তোমাদের কিছু কিছু সেক্টরে রিসেশন বেশি আসবে, কিছু কিছু সেক্টরে কম আসবে. তেমনি ধরো তোমাদের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে আমার ধারণা যেটা হবে চেঞ্জ প্ল্যাটফর্ম হবে, সিনেমা হল করে চলে আসবে ওটিটিতে. মানে আগামী দিনে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, জি5 এরাই এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি কন্ট্রোল করবে. তো এরকম ভাবে সব ব্যবসায় পরিবর্তন আসবে. যেমন আমার এখানে একটা পয়েন্ট আছে, যেহেতু তুই ইউ আর টকিং অ্যাবাউট এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি, যাদের ধরো হলে গিয়ে সিনেমা দেখার আগ্রহ মানে থাকবে, তারা মানে বা আছে, তারা কিন্তু দেখবে কি হলে গিয়ে, আই ফিল, কারণ তাদের যদি আমি 1-2 বছর 10টা লোকের সঙ্গে বসে হলে সিনেমা দেখবে না, সে মনে করবে মাই লাইফ ইজ বাঁচানো বেটার, আই উইল স্টে অ্যাট হোম. আমি একটা ছোট্ট উদাহরণ বলি, মানুষের যেখানে যেখানে ইউরোপে বাজার খুলছে, লকডাউন উঠছে, প্রচন্ড ভাবে সাইকেলের বিক্রি কেন বেড়েছে, দোকান আমার ইম্পোর্টাররা বলছে যে সবাই এট দ্য এনি কস্ট ওয়ান্ট টু অ্যাভয়েড পাবলিক ট্রান্সপোর্ট. দে ডো নট, তারা চড়তে চাইছে না, মেট্রো রেল চড়তে চায় না, তারা বাস চড়তে চায় না. আমি এই পয়েন্টটা একটু নিয়ে নেব. আমি এই পয়েন্টটা নিয়ে আমি একটু তথাদার কাছে যাব. তথাগত মুখার্জি, রিনাউন্ড actor, everybody knows him for his acting, and এখন obviously he has directed a very good film called ভটভটি. তোমার কি মনে হয় সুবিধা যেটা বললো যে 1-2 বছর, what do you feel কি এটা কি হবে, মানে লোকেরা কি হবে না একদম? আমার যেটা মনে হয় উনি যেটা বলছেন সেটা একেবারেই একটা লজিকে বলছেন, যে লজিকটা খুবই সত্যি, কিন্তু এখানে ক্রয় ক্ষমতা আমাদের দেশটাকে দেখতে হবে. ইউরোপের দেশের মতো কনসিয়াসনেস আমাদের দেশে নেই. আপনি সুধীরবাবু যেটা বলছেন সেটা একদমই লজিক্যাল কথা, কিন্তু ইউরোপের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যে কনসিয়াসনেস রয়েছে যে আমরা পাবলিক ভেহিকেল ট্রাভেল করবো না কিংবা আমরা সিনেমা হলে যাব না, আমাদের মূলত আবেগের দেশ, আমরা আবেগে চলি. ফলে কালকে যখন শাহরুখ অথবা সালমানের একটা সিনেমা রিলিজ করবে এবং যদি করোনার ভ্যাকসিন বেরিয়ে যায়, সব থেকে বড় কথা করোনার ভ্যাকসিন ইম্পর্টেন্ট পার্ট প্লে করবে এখানে. যদি আমার ধারণা করোনা, তো আমরা ধারণা কেন, এটা হয়তো ফ্যাক্ট, করোনা এমন একটা রোগ যেটা ইনফ্লুয়েঞ্জা যখন প্রথম এসেছিল তখন এরকম মড়ক লেগেছিল. এবার আজ যখন কারোর ভাইরাল ফিভার হয় কিংবা ইনফ্লুয়েঞ্জা হয়, আমরা বলি যে গায়ের কাছে হাঁচলো, আমরা সর্দি একটা ওষুধ খেয়ে নিই. তো করোনা যদি এই স্তরে নেমে আসে, যেখানে একটা করোনার ভাই ওর করোনা হয়েছে, আমি একটা ওষুধ খেয়ে নেবো বাড়িতে, ভ্যাকসিনটা খেয়ে নেবো, তাহলে আমার করোনা হবে না. এই লেভেলে ব্যাপারটাকে নেমে আসতে হবে, সাধারণ স্তরে নেমে আসতে হবে. সেটা কতটা সময় লাগবে আমরা কেউ জানি না, কাল রাত্র হতে পারে বা আগামী 10 বছরে নাও হতে পারে. কিন্তু আমাদের দেশটা আবেগের দেশ, প্রত্যেক দেশের ফল একরকম হবে না. উনি যেটা বললেন ওটিটি প্ল্যাটফর্ম ডমিনেট করবে, সেটা এমনিও করছে, সেটা ওটিটি প্ল্যাটফর্ম ডমিনেট করছে. রাইট, এমনিও কেন ভারতীয় সিনেমার মান, হিন্দি সিনেমা কিংবা মালায়ালাম সিনেমা যতটা উন্নত কিংবা সাউথ ইন্ডিয়ান সিনেমা যতটা উন্নত, বাংলা সিনেমা যেহেতু সেই উন্নত মানের সিনেমা তৈরি করতে পারছে না, খুব স্বাভাবিকভাবেই সেখানে ওটিটি প্ল্যাটফর্ম ডমিনেট করার একটা প্রসেস চালু হয়েছে. এবার বেটার সিনেমা তৈরি হলে লোকে হলে যাবে, মানে হলে প্রজেক্ট করার মতো সিনেমা. মানে 70s যখন আমেরিকাতে সমস্যা হচ্ছিল, হলে লোকে যাচ্ছিল না টেলিভিশন আবিষ্কারের পর, তখন স্পিলবার্গ জজ বানান এবং জজ দেখবার জন্য লোকে হলে যায়. এবার এখন উনি যে লাইফ রিস্কের কথা বলছেন সেটা দুটো ক্ষেত্রে কার্যকর হতে পারে. এক, মানুষের কনসিয়াসনেস,
মানুষের ভয় যেটা ইউরোপের কান্ট্রিগুলোতে রয়েছে, আমাদের দেশ সেসবের ধার ধারে না। যদি ধারতো তাহলে এখন বাজারে এত লোক থাকতো না। না, আমি আরেকটা পয়েন্ট কথাটা আই উইল ইনক্লুড আনাদার পয়েন্ট, কি আমরা কিন্তু দেখেছিলাম আমাদের অনারেবল পিএম বলেছিলেন মোমবাতি জ্বালাবার জন্য, কিন্তু সেই সময় আমরা দেখেছিলাম সবাই কাঁসর ঘন্টা তো বাজিয়েছিল, তারপর সবাই একটা র্যালি করে বেরিয়ে পড়েছিল মশাল নিয়ে। তো সেই দেশে এটাও হয়। হ্যাঁ, আরেকটা ঘটনা ঘটে যে সেদিন আমার বাড়ির আশপাশটা মনে হচ্ছিল দিওয়ালি। তো মানুষ যে বাড়িতে আছে তারা কিন্তু এন্টারটেইনড হতে চায়। এবার যদি নেটফ্লিক্স অ্যামাজন যারা দেখছে তারা দেখবে, কিন্তু কিছু জনতা কিন্তু হলে যাবে যদি সবকিছু ঠিক হয়ে যায়। একদম কারেক্ট বলেছে তথাদারও পয়েন্ট। একটা কথা মাথায় রাখতে হবে আমাদের সবাইকেই, প্রশাসন কিন্তু অল এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি সবার লাস্টে আসছে। মানে আমরা যারা ডেইলি ওয়েজার, আমরা কেন প্রত্যেকটা যারা ফিল্ম বানালে ফিল্মের টাকা পাই, ফিল্মের সাথে জড়িত অভিনেতা হোক, চায়ের ছেলেটা হোক, প্রত্যেকেই মাথায় রাখতে হবে ফিল্ম তখনই খোলা হবে যখন সেফেস্ট সিচুয়েশন তৈরি হবে। কারণ ফিল্ম ইন্ডাস্ট্রি লাক্সারি ইন্ডাস্ট্রি, নট নেসেসিটি নয় ফিল্ম, রাইট? তাই ফিল্ম ইন্ডাস্ট্রি অথবা সিনেমা হল তখনই খোলা হবে যখনই রোগটার উপর পুরোপুরি কন্ট্রোল আসবে অথবা নির্মূল হয়ে যাবে রোগটা। তার মানে হল যখন খোলা হচ্ছে তখন কিন্তু মাথায় রাখতে হবে এখন কিন্তু করোনার সব থেকে পিক আওয়ার আমাদের দেশে, রাইট? সেখানে লোকজন, আমি যদি পশ্চিমবঙ্গকে আমি ছোট মডেলে যদি দেখি, পশ্চিমবঙ্গের লোকজন তাতেই বাজারে গিয়ে ফাটিয়ে দিচ্ছে আর কি। আমাদের জনতা তো এরাই, আমরা মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত ক্লাসটা কিন্তু এই জনতাটা নয়। মানে ভিড় যারা হলে গিয়ে সিটি মারে কিংবা পয়সা তারা কিন্তু বাজারে ভিড় করছে, তারা কিন্তু আমরা নই। দাঁড়িয়ে হলে যখন একটা বড় মেজর সিনেমা রিলিজ করবে, বড় সিনেমা, নট ঘরের মধ্যে বসে দুটো লোক বক বক করছে, সেই সব সিনেমা নয় আর কি। অফকোর্স সেই সব সিনেমা নয়, সব সিনেমা এন্টারটেইন করবে। সেই যখন হলে রিলিজ করবে তখন এরাই আবার যাবে, এরাই সালমান খানের মালাতে গলাতে মালা দেবে। হল তখনই খোলা হবে যখন আমরা সেটা সিচুয়েশন তৈরি হবে। এবার হ্যাঁ, অনেক চালক বলছেন যে একটা আমি কালকে একটা নিউজ পেয়েছিলাম, আমি জানি না তথাদা সেই নিউজটা কতটা অথেন্টিক। আমার একজন বন্ধু পরিচালক বলেছিলেন যে কিছু নাকি ডিরেক্টরস গিল্ড থেকে বা অ্যাসোসিয়েশন থেকে নাকি কিছু, না খবরটা সত্য না। আমাদের ডিরেক্টরস গিল্ড থেকে যে সার্কুলারটার কথা তুমি বলছো, এটা একটা সার্কুলার যেই শুটিং, এবার বিভিন্ন ডিরেক্টরস গিল্ড বিভিন্ন জিনিস তৈরি করছে। এবং আমাদের ডিরেক্টরস গিল্ড যেহেতু অ্যাফিলিয়েশনের মধ্যে পড়ে, নট দ্য গিল্ড, কিন্তু অ্যাফিলিয়েশনের রয়েছে, এরকম এখন অব্দি ডিসিশন হয়নি। এটা পুরো আমি তোমার কাছে প্রশ্ন করছি, একটা ছোট প্রশ্ন, যে যদিও এরকম যদি নিয়ে করে, মানে প্রিকশন নিয়ে যদি কেউ ভাবে যে আমরা করব শুটিং, ইজ ইট পসিবল যে আমি 3 মিটার দূরে দাঁড়িয়ে করব? না, প্রিকশন নিয়ে আবার শুটিং হয় নাকি? এটা কোনো কথা? হ্যাঁ, সেটাই তো বক্তব্য। সেখানে বলেছে মুখে মাস্ক পরতে হবে, সব মানে এই কারণে এটা হচ্ছে আমি নদীতে নামবো অথচ আমার গা ভিজবে না, এটা হচ্ছে সেইরকম কথা। মানে নায়ক নায়িকাকে জড়াবে না, মানে এরকম হয় না। এটা নিয়ে আরেকজন আমার সঙ্গে তর্ক করেছে, আমি বলি একটু এটাতে বলতে হবে, বিকজ তোমার ভটভটিতে তোমার একটা বড় গ্র্যান্ডারে তুমি সিনেমা বানিয়েছো, সেই জন্য আমি জিজ্ঞাসা করবো। বলেছে আমি যদি 3 মিটার দূরে দাঁড়িয়ে যদি হাত করার চেষ্টা করি, অ্যাক্ট্রেস যদি আরো 3 মিটার দূরে যদি হাত করার চেষ্টা করে, পরে নাকি ওটা এক করে দেওয়া যাবে। ইজ ইট পসিবল? আমি বলছি যে টেলিভিশনে কি এরকম হবে? আমি বলছি এটা আলোচনার জায়গা, এর থেকে হাস্য, এটা খুবই হাস্যকর বলেছেন, উনি কিছুই জানেন না। তো এরকম ভাবে কখনোই শুটিং হবে না। দেখো, একটা জিনিস হতে পারে, আমার মনে হয় যদি মানে করোনা নিয়ে শুটিং করতে হয় তাহলে অবধারিতভাবে সবার করোনা হবে, মানে এটা কোনোভাবে আটকানো যাবে না। আর যদি সেফেস্ট থিয়েটার নিয়ে, মানে করোনা যতক্ষণ না নির্মূল হচ্ছে কিংবা করোনার ভ্যাকসিন যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ শুটিং হওয়া পসিবল না। যদি এই অবস্থাতেও আমাদের ডেলি ওয়েজার আমরা যাদের অর্থ রোজগারের জন্য যদি সবাইকে শুটিং করার সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে দুটো জিনিস হতে পারে, এক সবার করোনা হতে পারে, আর দুই এটা হতে পারে ছোট ইউনিট নিয়ে কাজ করা যেতে পারে। মানে আমি বলতে চাইছি এখন তো আমাদের শুটিং এ যত লোক কাজ না করে তার থেকে বেশি লোক বসে থাকে। মানে ট্রলি সেটিং এর 4টে ছেলে বসে অথচ শুটিং এ ট্রলি লাগছে না। ছোট ইউনিট নিয়ে কাজ করলে সেটা হতে পারে, কিন্তু তাতে করোনা হওয়ার পসিবিলিটি একটা থেকেই যাবে, কারণ বাইরে থেকে খাবার আসবে, বাইরের 4টে লোকের ইন্টারাকশন হবে। করোনা যতক্ষণ না মুক্ত হচ্ছে অথবা ভ্যাকসিন বেরোচ্ছে ততক্ষণ অব্দি আমি আর তুমি মিলে শুটিং করলাম। খুব ভালো প্রশ্ন আমার একজন বন্ধু করেছে, সেটা সে বলেছে যে টেলিভিশন ইন্ডাস্ট্রি তো রানিং ইন্ডাস্ট্রি, তো টেলিভিশন ইন্ডাস্ট্রির কি অবস্থা হবে যদি করোনা আরো 3 মাস চলতে থাকে, তো কি অবস্থায় যাবে অ্যাক্ট্রেসরা? জিজ্ঞাসা করছি। খুবই সুব্রত একটা খুব ভালো কথা বলেছেন যে কিছু জিনিসপত্রের, কিছু ব্যবসার, উনি যেহেতু ব্যবসাটা প্রপারলি করেন তাই উনি একটা খুব দামি কথা বললেন, কিছু ব্যবসার ফর্ম চেঞ্জ হবে, ফর্ম মানে স্ট্রাকচারাল ফর্ম চেঞ্জ হবে। এবার ব্যবসা তো ক্ষতিগ্রস্ত এখনো হচ্ছে, যেটা তোমাদের হাতে নিয়ে আগে লাইফ, তারপরে ব্যবসাটা। এই যে ফর্ম কথা উনি বললেন এটা কিন্তু টেলিভিশনের ক্ষেত্রেও সত্যি কিছুটা হলেও, বুঝতে পারছো? মানে আমি বলছি টেলিভিশনে
ধরো একটা সিন দৃশ্য গ্রহণ হচ্ছে, সেখানে এই যে আমরা সবাই ক্লোজ আপে কথা বলছি না, অনেক সিরিয়াল হয় ক্লোজ সংলাপ বলি, মানে ওই অভিনেতার ডেট নেই, আমার ডেট আছে, আমার ডেট নেই, ওই অভিনেতার ডেট আছে। হ্যাঁ পুরো হ্যাঁ দৃশ্যটাই হ্যাঁ এবার একটা সিরিয়ালের একটা এপিসোডই হলো পুরোটাই ক্লোজ আপে, বসে বসে পুরোটাই শুটিং পাঠানো। হ্যাঁ মানে আমি বলছি কনসেন্ট হতেই পারে, মানে possible। আচ্ছা, আমাকে আমাকে আমার একজন বন্ধু বলেছে এখন তো খুব ভাবে মোবাইলে সিনেমা তৈরি হচ্ছে, তো মোবাইলে সিনেমা তৈরি হওয়াটা কি ফিউচার হয়ে যাবে পরবর্তীকালে? না না না, ধরো আমি স্ক্রিপ্ট বলে একটা ছবি বানিয়েছি, এই স্ক্রিপ্টের মূল অংশটা, স্ক্রিপ্ট মানে অংশটা আমাদের এই মুহূর্তে হিউম্যান সিভিলাইজেশন যে উলঙ্গ অবস্থায় এসে পড়েছে, হিউম্যানরা তো সব ডমিনেট করেছিল এক সময়, Correct. সেই ডমিনেশনটা থেকে ক্রমশ সেই ডমিনেশনটা রিভার্স ব্যাক করেছে, অর্থাৎ বাকি নেচার ভালো আছে, আমরা ভালো নেই, আমরা ডমিনেটেড এই মুহূর্তে। একটা ভাইরাস ধর্ম যেটা পারেনি, কোনো প্রশাসন যেটা পারেনি, সব মানুষকে এক জায়গায় দাঁড় করেছে একটা ভাইরাস, বাকি নেচার ভালো আছে। সেইখানে দাঁড়িয়ে ধরো এই ছবিটাতে আমি কিছু ফুটেজ ইউজ করেছি, যেগুলো আমি বিদেশে ঘোরার বাদে ফুটেজ তুলেছিলাম, এবং আমার 26 জন অভিনেতা বন্ধু বান্ধব তারা বিভিন্ন তাদের ফুটেজ পাঠিয়েছে, গোটা ছবিটা বানানো। কিন্তু এটা আমি একবারই করতে পেরেছি, এটা তো রিপিট করতে পারবো না। ঠিক। এক ছবি কিংবা দুটো ছবি হওয়া সম্ভব। কারণ আমি আমার বাড়ির মধ্যে বসে আমার বাড়িটাকে নিয়েও যদি ছবি বানাই, সেখানে একটা ছবি হবে, কারণ একটা অভিনেতা ছবি তো আমার হবে, হাতে একটা কিংবা দুটো কাজ হতে পারে, এটা নিয়মিত হতে কিন্তু পারে। সেটা মাসের জন্য হবে না। হি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। আমি দুর্গেশ ভাইয়ের কাছে যাব। দুর্গেশ নাকি ইজ ফ্রম আসানসোল। হি ইজ আ রাইটার, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, বিজনেসম্যান এন্ড কোঅর্ডিনেটর অফ নাগি ব্রাদার্স। হাই দুর্গেশ ভাই। নমস্কার ভাই। আচ্ছা, তোমাকে আমি প্রথম প্রশ্ন করছি যে ধরো তুমি তো আজকে বালি বলো বা পাথর বলো সবকিছুর সঙ্গে কানেক্টেড, তোমার একটা বিজনেস আছে, তুমি বালি মানে সব জায়গায় সাপ্লাই করো, পাথর সাপ্লাই করো এভরিথিং। হাউ দ্যাট বিজনেস হ্যাজ বিন এফেক্টেড, মানে সেটা কতটা ভাবে এফেক্ট করেছে? ইনফ্যাক্ট তোমার একটা বড় ফার্ম আছে, তুমি এতগুলো এমপ্লয়িকে চালাচ্ছ, তো মোস্ট অফ দ্য পিপল এই বিজনেস নিয়ে কথাবার্তা বলে না, সেই বিজনেস কিরকম ভাবে হ্যাম্পার্ড হয়েছে ইউ ফিল? আমি যত অবধি বুঝতে পারছি, সোশ্যাল ডিস্টেন্সিং কে মেনটেন করে কাজ করাটা খুবই মানে মুশকিলের জিনিস আছে। আমার যে বাড়ির ব্যবসায় আছে, আমরা গভর্নমেন্টের লিজ হোল্ডার লেসি আছি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। আর আমাদের যতগুলো মানে বালি আছে সেটা ভায়া রেক লোড হয়ে রেলের দ্বারা, মানে রেলে লোড হয়ে সেটা সাপ্লাইতে যায়, আলাদা আলাদা বিভিন্ন স্টেটস গুলোতে যায়। আমি লোকালে কোনো ব্যবসায় মানে করি না, কিন্তু তাতেও রেলের ওয়াগনে বালিটা লোড করার জন্য বা আনলোড করার জন্য লেবারের দরকার পড়ে। একটা ওয়াগন লোড করতে মিনিমাম 200 to 250 লেবারসের দরকার পড়ে। আচ্ছা, এবার যদি লেবারই থাকবে না, তাহলে র্যাক লোড তুমি কিভাবে আর কি করবে? কাজ হতেই পারবে না, প্রথম জিনিস। সেকেন্ড থিং, যে ডেলি মানে লেবারসরা আছে যারা ওয়েজেস মানে বালিগুলো লোড করে আনলোড করে বা যেটা মানে রেক পয়েন্টে কাজ করছে, ওদের অবস্থা এরকম আছে কি ডেলি কামাবা খাবার মতনের লোকজন। এবার ওদের ইনকামের ব্যাপারটা খুবই খারাপ হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম লোকজনের মানে রেশন কার্ড নাই। এখন আমরা দেখতে পাচ্ছি কি যাদের রেশন কার্ড নাই তাদেরকে কোথাও রেশন দেয়া হচ্ছে না। তো ওর জন্য আমরা নিজের কাছ থেকে উদ্যোগ নিয়েছি। তো আমার আমি সেটা জানি, foundation আছে, তুমি নিজে উদ্যোগ নিয়ে প্রচুর হ্যাঁ। লোককে রেশন বিলিয়েছো, আমি সেটা দেখতে পাচ্ছি। Thinking about প্রচারের জন্য করুন। আমি এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমার সাথে বলবো যে কিছু মানুষ ফেসবুকে লিখেছে যে মানুষ নাকি প্রচারের জন্য এটা করছে, তো আমি তাদেরকে বলবো এটা প্রচারের জন্য করছে না। সেলিব্রিটি হোক বা সে সামাজিক কর্মী হোক, সে বিজনেসম্যান হোক বা হোয়াট এভার, তার যেই প্রফেশন হোক, সে যদি রাস্তায় নেমে মানুষকে হেল্প করে, তার মানে হচ্ছে হি অর শি ইজ ট্রাইং টু মোটিভেট দ্য সোসাইটি। আপনারা মোটিভেটেড হন, যেভাবে হেল্প করছি সেভাবে আপনারাও করুন। দ্যাট ইজ দ্য পয়েন্ট। প্লিজ কন্টিনিউ। আমি আজ অব্দি আমার সাথে যতগুলো মজদুররা মানে অ্যাড আছে, ওইসব মজদুরের জন্য আমি মানে যেহেতু আমি মানে সব থেকে প্রথম মানে রাইটার আছি, পোয়েট আছি, তো আমি কিছু লেখার চেষ্টা করলাম। আমার ছোট ছোট 2-4টা পোয়েম আছে, আপনারা এলাউ করবেন যারা আমাদের সাথে যুক্ত আছেন, তাহলে আমাকে খুব ভালো লাগবে কি আমি একটু বলি। হ্যাঁ, পোয়েম হিন্দিতে আছে, আমি বাংলাতে লিখতে পারি না, একটু কথা বলতে পারি। হ্যাঁ, হিন্দিতে ছোট করে বলো, ছোট করে বলো। পোয়েমের আছে, একটা আছে শাহতুত। মানে শাহতুত একটা ফ্লাওয়ারের নাম, যেটা বসন্ত ঋতুতে মানে গাছ থেকে পড়ে লাল লাল হয়। तो क्या आपने शहतूत को कभी
देखा है, क्या आपने इस सहतूत को कभी देखा है? जहां गिरता है उतनी जमीन पर लाल धब्बा कर देता है। क्या आपने कभी सहतूत को देखा है? जहां गिरता है उतनी जमीन पर लाल धब्बा कर देता है। गिरने से ज्यादा पीड़ादायी कुछ नहीं होता। गिरने से ज्यादा पीड़ादायी कुछ नहीं होता। मैंने कितने मजदूरों को इमारतों से गिरते देखा। मैंने कितने मजदूरों को इमारतों से गिरते देखा है और गिरकर सहतूत बन जाते हुए देखा है। বাহ খুব ভালো। বাহ সুবিদ্যার কাছে যাব। সুবিদ্যা হ্যাঁ হ্যাঁ সুবিদ্যা শুনতে পাচ্ছ তো? সুবিদ্যা শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে হ্যাঁ, পাচ্ছি। সুবিদ্যার কাছে আমি একটু যাবো। সুবিদ্যা, তোমাকে আমি একটা প্রশ্ন করবো যে জিডিপি কি অবস্থায় থাকবে? হোয়াট ইউ ফিল কি আফটার দিস জিডিপি কোন জায়গায় আমাদের দাঁড়াবে? ওটা ওয়ার্ল্ডের জিডিপি নিয়ে আমি বলবো, বিকজ ইউ আর দ্য কারেক্ট পারসন টু সে অ্যাবাউট দ্যাট। জিডিপি আমার ব্যক্তিগত ধারণায় বলি, যদি আমরা -10% থাকতে পারি, দ্যাট উইল বি এ গ্রেট উইন। হ্যাঁ -10 -10 দ্যাট উইল বি এ গ্রেট উইন। এবং সেইখানে আমেরিকার ক্ষেত্রে এটা ধরে চলো -25 হবে। এবং আমি তোমাকে বলি, এই যে -10 বললাম, তার কারণটা হলো দেয়ার উইল বি নো ডিডাকশন, নো চেঞ্জ ইন এগ্রিকালচার। যদি এগ্রিকালচারও কমে তাহলে আরো বেশি হবে। এগ্রিকালচারে কোনো রিডাকশন হবে না, হেলথ কেয়ার, ফার্মা এগুলোতে কিছু পজিটিভ হবে, কিন্তু ম্যানুফ্যাকচারিং সেক্টরে দেয়ার উইল বি 30% ডিডাকশন। তুমি কমসে কম ধরে চলো, গত এপ্রিল মাসে ধরে চলো একটা বছরের একটা মাস টোটাল 0 আউটপুট ছিল, টোটাল ইন্ডাস্ট্রিয়াল আউটপুট। আমি উদাহরণ দিলাম, মারুতি হিসাব দিয়েছে গত এপ্রিল মাস ওদের গাড়ি ফ্যাক্টরি চালু হওয়ার পর ফার্স্ট মান্থ, যেখানে 0 সেল, একটাও গাড়ি বিক্রি হয়নি বা বিক্রি করা সম্ভব হয়নি, এবং একটাও গাড়ি উৎপাদন হয়নি। তো এইটা মাল্টিপ্লিকেটেড হচ্ছে সব জায়গাতে। এটা আমি দুটো উদাহরণ দিলাম এরকম ভাবে। তো একটা বছরের 12 মাসের 1 মাস তোমার চলে গেল, আজ 1 মাস না আরো যাচ্ছে। আমি তোমাকে বলছি অলরেডি চলে গেল। তো আমি সেই জন্য তুমি বলে তাহলে -10% বলছো কেন? এটা তো -20-30% যাবে। -20-30% এই জন্য যাবে না, কিছু সেক্টর যেমন এগ্রিকালচার, সেখানে তো মাইনাস হবে না। এগ্রিকালচার আমার ধারণা, এবং আই হোপ, আই প্রে টু গড, এই ইয়ারও একই হবে। তো উই শুড বি ইন -10% রাফলি। -10% আজকে আমি একটা খবর পেয়েছি, শুনতে এগ্রিকালচার নিয়ে প্রচুর ফার্মার্সরা নাকি বলছে এই যে অসময়ে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো ওটাতে নাকি প্রচুর পরিমাণে কাল্টিভেশনের সমস্যা হবে এন্ড খুব বিরাট এফেক্ট। যেগুলো মেন ক্রপ হয়, রবি ক্রপ এবং অন্যান্য ক্রপ, তাতে ওটা এগুলোতে কিছু ভেজিটেবলস এফেক্ট আসে, অত বিরাট এফেক্ট আসবে না। মনসুন আশা করি ঠিক আসবে, মনসুন ঠিক হবে, এবং যার ফলে -10% ইজ নট আ ব্যাড ফিগার, ইট উইল বি আ গুড ফিগার। আমরা যদি -10% থাকতে পারি, তুমি খেয়াল করে দেখো, প্রি কোভিড কথা হচ্ছিল 3 to 4% জিডিপি ইনক্রিজ। এই যে ন্যাচারালি তোমার কুশনটা তো ওভার 0 খুব কম ছিল, অনলি 3-4%। তো ন্যাচারালি এই যে রিডাকশনটা হলো, তারপরে তোমার একটা ম্যাসিভ একটা এফেক্ট আসবে। উনি ভালো বলতে পারবে এই ইনফ্রাস্ট, মানে তোমার রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট, যে বিল্ডিং, এতেও অনেক রিডাকশন হবে, যেটুকু হবে। আমি একটু ইন্টারাপ্ট করছি সুবিদ্যা, তোমাকে আমি একটা পয়েন্ট জিজ্ঞাসা করব। আমার একজন ভাইটাল ফ্রেন্ড একটা প্রশ্ন করেছে যে বহু বিজনেসম্যান এর ওয়ার্কিং ক্যাপিটাল, যেটা বিজনেসের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, দ্য ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হি হ্যাজ রেজড ইন মাই শো। ওয়ার্কিং ক্যাপিটাল নাকি ফুরিয়ে যাচ্ছে বহু মানুষের, কারণ তাকে তো সার্ভাইভ করার জন্য তার স্টাফ, তার এমপ্লয়িজ, তাদেরকে মেইনটেইন করতে হচ্ছে। তো এই ওয়ার্কিং ক্যাপিটালের অবস্থাটা নিয়ে তুমি কি বলতে চাইবে? তো ওয়ার্কিং ক্যাপিটাল কি হবে? অবস্থা যেটা হ্যাঁ, যে ওয়ার্কিং ক্যাপিটালের যে একটা ভয় আমার মনেও আছে, সেটা হলো কি, প্রচুর কোম্পানি যাদের অবস্থা হয়তো খুব ভালো ছিল না, মোটামুটি চলছিল, তারা এনপিএ হবে, মানে ব্যাংকের লোন তারা ফেল করবে। তো একটা হিউজ পরিমাণ এনপিএ ব্যাংকের ঘাড়ে আরো আসতে চলেছে। তো সেইটা ব্যাংকিং সিস্টেমের ওপর আমাদের এখানে কি হবে, ব্যাংক কিভাবে সেটাকে নিতে পারবে, আগামী দিনে ব্যাংক কি করে নতুন লোন দিতে পারবে, যে কোম্পানিগুলো বেঁচে থাকবে সেই কোম্পানিগুলো তো আরো লোন চাইবে ব্যাংকের কাছে, কিন্তু সেই ব্যাংক দেওয়ার মতো অবস্থায় থাকবে? এত কোম্পানি, এত এনপিএ হবে,
সেখানে সেটা কি হবে এই প্রশ্নের উত্তর আমিও খুঁজছি। অতএব এই প্রশ্নটা ডেফিনেটলি খুব ভালো প্রশ্ন করেছো। এই প্রশ্নের এই মুহূর্তে আমিও জানি না কি হবে। আমাদের ব্যাংকিং ব্যবস্থা মনে হয় স্বাধীনতার পর এত বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি কখনো। তুমি কি বলবে গভর্নমেন্টকে এখানে হেল্প করা দরকার প্রত্যেকটা বিজনেসম্যানকে যাদের ওয়ার্কিং ক্যাপিটাল ক্রাইসিস হবে? ব্যাপারটা তো সোজা নয়, কেননা গভর্নমেন্ট যদি যেটা ওই অভিজিৎ বিনায়ক কি গভর্নমেন্ট শুড হেল্প the all businessmen for the working capital যাদের এটা এরকম সমস্যা হবে। অভিজিৎ বিনায়ক মুখার্জি গভর্নমেন্টকে বলেছে যে এই সময় তুমি চোখ বন্ধ করে টাকা ছাপাও আর দিতে থাকো থ্রু বিজনেস থ্রু পিপল, কিন্তু তাহলে যেটা হবে টাকার ভ্যালু এমন ভাবে পড়বে। উনি অনেক বড় ইকোনমিস্ট, নোবেল প্রাইজ পেয়েছেন, আমি ওনাকে চ্যালেঞ্জ করে বলছি না, আমার যেটুকু মনে হয় তার ফলে যেটা হবে টাকার ভ্যালু এতটাই পড়বে, বহু আফ্রিকার দেশে আছে দেখবে বস্তা বস্তা টাকা পাওয়া যায়, টাকা কোনো ভ্যালু নেই, সেখানে চলে যাবে। আমি জানি না এটার সলভ কি আছে, গভর্নমেন্ট কি ভাবছে। টাকা ছাপিয়ে অভিজিৎ বিনায়ক মুখার্জি যেটা বলেছে আমি একমত নই তার সঙ্গে। আমি তথাদার কাছে যাব। তথাদা শুনতে পাচ্ছি, বল। তথাদা কি শুনতে পাচ্ছে আমার কথা? শুনতে পাচ্ছি। হ্যাঁ তথাদা, তোমার কাছে আমি একটা প্রশ্ন করব। আমি একটু অন্য ট্র্যাকে কোয়েশ্চেন করছি তোমাকে। আমি একটা মানুষের মধ্যে একটা মানসিকতার আমি চেঞ্জ দেখতে পাচ্ছি ইদানিং। যেমন আমি কয়েকটা ঘটনা একটু বলি, এগুলো না বললে হবে না আমার সাথে। আমি যেহেতু টকিং স্ট্রেট উইথ সন্দীপ, তো আমরা এখানে সত্যি কথা একদম সোজাভাবে বলি। আমি দেখতে পেয়েছি যে আমার এখানে সাউথ কলকাতায় একটা অ্যাপার্টমেন্ট আছে, সেখানে একজন মানুষকে দেখা হয়েছে তার জ্বর হয়েছে, তাকে বের করে দেওয়া হয়, তার সোসাইটির লোকজন তাকে বের করে দিয়েছে। বের করে দেওয়ার পরে তাকে প্রহার করেছে, এন্ড পরবর্তীকালে দেখা গেছে যে সেই ব্যক্তির কিন্তু কোভিড-19 হয়নি, কোভিড-19 ইজ নেগেটিভ ইন দ্যাট কেস। তো সত্যি কি আমরা মানবিকতা হারিয়ে ফেলছি? আমার প্রথম প্রশ্ন। আরেকটা প্রশ্ন তোমার কাছে করবো, এরকম একটা সেম ইনসিডেন্ট ঘটেছে, তুমি এটা আমি দেখেছি তুমি ফেসবুকে এটা খুব ভাবে প্রতিবাদ করেছো, ইউ হ্যাভ কন্ডেম দ্যাট ইনসিডেন্ট। আমরা গ্রামে দেখেছিলাম একটা হনুমানকে পাগলের মতো মারা হয়েছে, মানুষ দেখি হনুমানটা নিঃশ্বাস নিচ্ছে, সেই ভিডিওটা আমি দেখেছিলাম। আই লিটারালি ক্রাই যে মানুষ এভাবে কিভাবে জীব জন্তুকে মারে। তোমরা খেতে দিতে পারছো না, তোমাদেরকে কিছু করতে হবে না, বাট ওই পশু পাখিগুলো তো কিছু করছে না, কুকুরকে মারছে। মানে আমার অবাক লাগে, হনুমান সেটা বসে আছে, তাকে মারছে, মেরে মানে তার জানটাই নিয়ে নিচ্ছে। তো হোয়াট ইজ দিস? আমরা কি সোসাইটির মধ্যে আছি? আমরা মানুষকেও ছাড়ছি না, পশু পাখিও ছাড়ছি। আরেকটা পয়েন্ট, আমি রিসেন্ট একটা ঘটনা শুনতে পেলাম যে আমার পরিচিত তিনি একজন গায়িকা, তিনি আমাকে বললেন, তিনি বলেছেন তার নাম না বলতে, অবশ্য আমার প্রোগ্রাম টেলিকাস্ট হলে সবাই বুঝে যাবে আমি তার কথা বলছি। সে আমাকে বললেন তার অ্যাপার্টমেন্টে, তার অ্যাপার্টমেন্ট একজন খুব প্রভাবশালী এবং খুব বড় মাপের একজন ব্যক্তিত্বই বলবো, কারণ সে বড় জায়গায় আছে, সে তার বাড়ির মেটকে রাত্রেবেলা বের করে দিয়েছে জ্বর হওয়ার জন্য। এন্ড সারা রাত, এই বৃষ্টির রাত হয়েছে, তো বৃষ্টির রাতে সে সারা রাত থরথর করে কেঁপেছে। বস্তির লোকেরা তাকে খাবার দিয়েছে, ডিনার দিয়েছে, কিন্তু এখান থেকে সে পায়নি। এন্ড লেটার ডেতে তার কোভিড-19 কিন্তু নেগেটিভ, কিন্তু নিউমোনিয়াটা পজিটিভ হয়ে গেছে। তো এই তিনটে ইনসিডেন্ট কি সত্যি মানুষকে নাড়া দেয়? এরকম অনেক ঘটনা আমি জানি ঘটছে, বাট আমি কিছু ঘটনা তোমার সঙ্গে শেয়ার করলাম। এটা আমি তথাটাকে বলবো বলার জন্য, তারপর দুর্গেশ ভাই, সুবিধা সবাই এটাতে জয়েন করতে পারে। কি আর উই লুজিং আওয়ার হিউম্যানিটি? তথাদা প্লিজ। দেখো তুমি যদি সিরিজ অফ ইভেন্টস দেখো, সেটা হচ্ছে আন্টার্কটিকায় বরফ গলা থেকে শুরু করে তারপর এই অ্যামাজনে আগুন লাগা, বিভিন্ন রকম ন্যাচারাল ক্যালামিটি গুলো তুমি দেখো নেচারের, তাহলে তুমি দেখতে পাবে যে এটা একটা সিরিজ অফ ইভেন্ট হয়ে আসছে আমাদের রেকলেস লাইফস্টাইলের জন্য। অস্ট্রেলিয়ায় যখন 5G ইন্ট্রোডিউস হয়, তখন 5Gর সাথে কয়েক হাজার পাখি একসাথে মারা পড়ে। আমরা বেসিক্যালি তুমি যে ঘটনাগুলোর কথা বলছো, সেগুলো কোনোটা বিচ্ছিন্ন ঘটনা নয় কিংবা কোনো রেয়ার ঘটনা নয়। যেহেতু অ্যানিমাল ওয়েলফেয়ারের সাথে আমি দীর্ঘ বছর ধরে সময় ধরে যুক্ত, সেহেতু আমি জানি যে আমাদের কাছে সপ্তাহে এমনি নর্মাল ডে, এই কোভিড-19 এর সময় নয়, নর্মাল সপ্তাহে 4খানা খবর আছে এই ধরনের ক্রুয়েলটি, খবর আছে 4খানা, তার মানে হয় ঘটনা 40খানা। তো এটা মানুষের একটা জেনারেল ইনস্টিংক্টে পৌঁছেছে, যেখানে সে এই রেকলেস লাইফ এবং যা ইচ্ছা তাই করার অধিকারটাকে সম্পূর্ণভাবে ব্যবহার করেছে। একটু আগে সুরবাবু বলছিলেন সেটা হচ্ছে এই তোমরা বিভিন্ন ম্যাথামেটিক্স নিয়ে আলোচনা করছিলে, হিউম্যান সিভিলাইজেশনের এই জিডিপি হ্যানা ত্যানা ইত্যাদি বিষয় নিয়ে, সেগুলো সব কটার ক্যালকুলেশন হেঁটে যাচ্ছে ক্রমশ। অর্থাৎ আমরা এতদিন ধরে আশেপাশটা না দেখে শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক ভাবে
শুধুমাত্র এবং শুধুমাত্র নিজে এবং নিজের বাড়িটা দেখেছি এবং আশেপাশটাকে যথেচ্ছভাবে অত্যাচার করে। মাথায় রাখতে হবে, একটা অ্যানিমেলকে যখন লাইভ স্কিনিং করা হয়, লাইভ স্কিনিং আমাদের আমরা জুতো অথবা ব্যাগ বানানোর জন্য, এই লাইভ স্কিনিং এর যে যন্ত্রণাটা, সেটার দিকে আমরা কখনো তাকাইনি। আমরা কিন্তু এই চামড়ার জুতো অথবা ব্যাগটা ইউজ করে গেছি দিনের পর দিন, জাস্ট আমরা পাওয়ারফুল বলে। এবার প্রত্যেক কিছুর একটা পেব্যাক টাইম থাকে, দিস ইজ দ্য পেব্যাক টাইম। তোমায় মাথায় রাখতে হবে, যে লোকটি জ্বর হয়েছে তাকে পিটিয়ে পেটানো যদি হয়ে থাকে, আমরা তার কোভিড-19 হলো, তাকে পেটানোর অধিকার কারণ নেই, তাই না? আমরা বেসিক্যালি এটা কোভিড-19 এর সময় হয়তো মানুষ আরো অ্যাওয়্যার হয়েছে, সময় পাচ্ছে, তাই সে ফেসবুক, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এগুলো দেখতে পাচ্ছে। না হলে অন্য সময় কর্মব্যস্ততায় সে জানতেও পারে না। আমরা যারা খবর রাখি তারা খবর, তাই না? যেটা হচ্ছে যে আমি একটা পয়েন্ট কথাটা আমি একটা হাইলাইট করবো, একটা পয়েন্ট আমার শোতে। এখানে একটা স্টেটাস কথা আছে, স্টেটাস। আমি কাউকে কিন্তু ইঙ্গিত করে কথা বলছি না। আমার সঙ্গে যারা আমার শোতে বসেছে তারা যথেষ্ট পরিমাণে তার বিরোধিতা করবে। এই যে মানুষ নিজের স্টেটাস শো করে, এই মানুষটার এটা নেই, এই মানুষটার এটা আছে। সুবিধা আমার সঙ্গে বহু পার্টিতে আমাদের দেখা আড্ডা হয়, তো কিছু মানুষ আমি দেখেছি, সুবিধা, আমি সুবিধাকেও বলবো এটা শুনতে ভালো করে, যে একজন মানুষ আমার সঙ্গে আলাপ হয়েছিল, আমি কথাটার সঙ্গে শেয়ার করছি, দুর্গেশ ভাইয়ের সঙ্গে শেয়ার করছি, এটা খুব হাসির ঘটনা। সে আমাকে বলছে, তুমি আমাকে একটা ফেরারি দেবে। এবার আমি ভেবেছি সে হয়তো ফারারি গাড়ি কিনতে চাইছে। আমি পরে শুনলাম সে বলছে আমি ইভেন্টে যাব আমার ড্রাইভার নিয়ে। তো আমি বললাম মানে কি চাইছো? বলছে আমি ভাড়া চাইছি। আমি বললাম কেন? বলছে আমি যদি ফারারি গাড়ি করে যাই তাহলে আমি অ্যাটেনশন সিক করব, আই উইল সিক দ্য অ্যাটেনশন অফ অল দ্য পিপল ইন দ্যাট ব্যাশ, ইন দ্যাট টেস্টি ব্যাশ। আমি আরেকটা ঘটনা বলবো, সেটা হচ্ছে আমাকে একজন সম্প্রতি আমাদের টালিগঞ্জেরই কাজ করেন, সে মানে অভিনেত্রী, সে আমাকে ফোনে রাত্রেবেলা বলছিল যে আমি না ওই ছেলেটাকে দেখছি না অনেকদিন, ওই প্রডিউসার বা ওই ডিরেক্টর বা ওই গ্রুপের মধ্যে দেখছি না, তো ও কি শেষ হয়ে গেল, ওর কি কেরিয়ার নেই এখন? তা আমি তাকে একটা জিজ্ঞেস বললাম যে সবাই কি এখন পেস্ট্রি দেখে নিজেদের কেরিয়ার ভাবছে? অ্যান্ড আমি কি পড়লাম, কি গাড়ি করে গেলাম, তথা যেটা বলছিল যে জুতো পরা, মানে এইগুলো কি আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট? আমরা কি কোনো জায়গায় আমাদের সিম্পলিসিটিটা হারিয়ে ফেললাম? মানে আমরা সব দিক থেকে শুধু নিজের কথা ভাবছি। তুমি যেটা বলছো না, সেগুলো খুব বেসিক খুব নমিনাল লাইফের কিছু জিনিসপত্র, যেগুলো ধরো বোধহীন মানুষরা লাইফে সত্যি বলে ধরে নিচ্ছে। আমি আরেকটু বিগার অ্যাসপেক্টের কথাটা বলছি সন্দীপ। ধরো এই যে ফিল্ম ইন্ডাস্ট্রির যে ধরনের কথাগুলো বলছো, সেটা ধরো একজন ব্যবসায়ী, একজন কর্পোরেটে থাকা মানুষ, তাদের লাইফে নানা রকম নিজস্ব প্রেজুডিস তারা তৈরি করে নানা রকম জিনিসপত্র করে থাকে। আমি কিন্তু এখানে একটু ইন্টারাপ্ট করবো তথা, আমি কিন্তু বলতে চাইছি যে যাদের এটা পড়া সাজে তারা পড়তেই পারে, দে ক্যান ওয়্যার ইট, বাট তার জন্য কাউকে তোমরা ছোট করো না। আমার সেটা না না, সন্দীপ আমি একটা কথা বলবো, অনুমতি আমি একটা কথা। দেখো, আজ কিন্তু কোভিড আমাদের একটা জায়গায় নিয়ে এসে দেখালো পৃথিবীর সব থেকে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা সে আজ কত অসহায়। পৃথিবীর সব থেকে ধনী দেশ ইউরোপের উন্নত দেশগুলো কত অসহায়। পয়সা থাকলেই, অর্থ থাকলেই সব হয়ে যায় না। তাহলে কোভিড কিন্তু তাহলে কিন্তু কোভিড অনেক বেশি পরিমাণে হয়তো খালি আফ্রিকাতে হতো। আজ প্রচুর রোগ, প্রচুর অন্যান্য ফ্যামিন এবং অন্যান্য দুর্ভিক্ষ, পোলিও, টিবি, এগুলো তৃতীয় বিশ্বে হতো। তো উন্নত বিশ্ব এবং ধনী মানুষরা ভাবতে শুরু করেছিল যে আমরা অপরাজয়, আমাদের এসব কোনদিন হতে পারে না। আজ কোভিড কিন্তু সবাইকে এক করে দিয়ে গেল, বুঝিয়ে দিয়ে গেল। এবং কোভিডে কোনো চিকিৎসা নেই, অতএব তোমার কোনো গ্যারেন্টি নেই পৃথিবীর সেরা হসপিটালে ভর্তি হলেও তুমি বাঁচবে। তোমাকে যদি ভগবান, এখন তো সবথেকে বড় ঘটনা হচ্ছে যে, সব থেকে বড় ব্যাপার হচ্ছে সুবিধা যদি মানে বা তথাও যদি মানে, এখন আমাদের সব জায়গায় কিন্তু একটা বড় ভয় কাজ করছে যে আমরা কোন জায়গায় পরবর্তীকালে এসে দাঁড়াবো, ওয়েদার উই উইল সার্ভাইভ অর নট, দ্যাট ইজ দ্য অনলি থিং। আমাদের এখন কিন্তু সার্ভাইভালের ম্যাটার এসে গেছে। হ্যাঁ, তথাটা কিছু বলতে চাইছে, তথাটা করে দিয়েছে, মানে কোনো লেভেলে বলছেন যে ছবিটি বানায়, মানে আমরা এই লকডাউনের সময়টা থেকে আমি যেটা ফিল করেছি, আমাদের একজন নামকরা মুখ্যমন্ত্রী এক সময় আমরা এবং ওরা বলে সম্বোধন করেছিলেন। আমি ছবিটা দিয়ে একটা জিনিসই কনভে করতে চাই, শুরু করলেন, খুবই শেষে একটা লাইন ছিল, আমরা আর ওরা বলে কিছু নেই, এখন সবটাই আমরা।
এটাই Correct. আসল লাইন। এখন এই যে Exactly. বলছিলেন ছবিটিও এটাই বলার চেষ্টা করা প্রত্যেক মুহূর্তে যে ব্রিজের নিচে যারা থাকে তাদের যদি এখন শুধু কোভিড-19 হতো, আমরা কিন্তু ব্যক্তিগত কাজে ম্যাক্সিমাম ফেসবুকে কেউ একটা প্রোটেস্ট কিংবা ওদের ওষুধ দেওয়া হচ্ছে না কেন তাই নিয়ে একটা মোমবাতি মিছিল হতো। আজ কিন্তু Correct. ব্রিজের নিচের লোকটা আর আম্বানি দুজনে একই জায়গায় দাঁড়িয়ে আছে এবং একটাই থ্রেটের সামনে, Exactly. এবং আমরা Exactly. সবাই এক জায়গায়। করে না, আমরা এক্সিস্ট করি। এটাই আমারও ছবির মূল বক্তব্য। মানে আমাদের সিনেমা শিল্পে সাহিত্যকে সবকিছুকে একটা জিনিস শিখিয়ে দিয়ে গেছে, এই মুহূর্তে থেকে শেখার যদি কিছু থাকে এটা হচ্ছে আমরা সবটাই আমরা হিউম্যান সিভিলাইজেশন। আমার মাথায় রাখতে হবে, তুমি যে কথা দিয়ে শুরু করলে ক্যাম্পে যখন লক্ষ লক্ষ মানুষকে মারা হচ্ছে গ্যাস চেম্বারে, কিংবা ধরো স্টালিন যখন মারছে কিংবা লেনিন যখন মারছেন, তখন কিন্তু হিউম্যানরাই হিউম্যানদের ওইভাবে টর্চার করে মারছে একমাত্র ক্ষমতা দখলের জন্য। এখন Correct. ক্ষমতা দখলের লড়াইটা থেমেছে বলে বাকি পৃথিবীটা নর্মালাইজ করছে, ওজোন স্তর নিজের ক্ষত সারাচ্ছে। Correct. ক্ষমতা দখলের লড়াই যতক্ষণ না বন্ধ হবে ততক্ষণ এটা চলতে থাকবে। কোভিড একটা সিমটম, এই রোগটা আরো বড়, রোগটা আরো গভীরে। যদি কোভিডের সময় আমরা পেরিয়েও যাই এবং আমরা এতটুকু পরিবর্তিত না হই, আমাদের নেচারের দিকে না তাকাই, তাহলে এর থেকে আরো বড় কোভিড আসতে চলেছে আর কি, সেটা আমরা আটকাতে পারবো। আমি একটা পয়েন্ট সুবিধা দুর্গেশ ভাই তথা সবার কাছে বলবো যে আজকে একটা খুব দুঃখের ঘটনা ঘটেছে। আমি মানে সেই ঘটনাটা শুনে জাস্ট স্তম্ভিত হয়ে গেছি। আই এম শকড দ্যাট দিস কাইন্ড অফ ইনসিডেন্ট ইজ হ্যাপেনিং। আরজি কর হাসপাতালে ঘটনাটা আমি আশা করি সবাই জানে, যারা জানে না আমি তাদেরকেও রিপিট করবো আমার দর্শক, যে একজন চিকিৎসক, মানে তিনি নারী চিকিৎসক, ফিভার ডিপার্টমেন্টের উনি আছেন, মানে এখন আর নেই, তিনি সুইসাইড করেছেন। উপর থেকে জাম দিয়ে সে সুইসাইড করেছে। তো মানে এই ঘটনাটা সত্যি কিন্তু অনেক কিছু জায়গা নাড়া দিচ্ছে যে সে কিন্তু স্বইচ্ছায় সুইসাইড করেছে। আজকে এটা ঘটনাটা ঘটেছে, আজকে এটা নিউজ হয়েছে। হয়তো তার কোনো মেন্টাল স্ট্রেস ছিল বা নিশ্চয়ই তার এই সময় তো সবাই স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে। ডাক্তারদের যেটা ফেস করতে হচ্ছে, যারা নার্স, যারা ডাক্তার, তারা যদি কোনো অ্যাপার্টমেন্টে থাকে এবং তারা যদি কোভিডের চিকিৎসার সাথে যুক্ত থাকে, তাদেরকে সেখানে না থাকার জন্য চাপ দেওয়া হচ্ছে। এবং বহু জায়গায় বহু নার্স বাড়ি ফিরতে পারছে না, তাদের হাসপাতালেই থাকতে হচ্ছে। এক্স্যাক্টলি, আমি এই পয়েন্টটা হাইলাইট করব। তথা আমাকে একটু বলতে দাও, আমার একজন পরিচিত নার্স অ্যাপেলোতে চাকরি করেন, তো ওনাকে 15 দিন অ্যাপেলোতে থাকতে হয়েছে, কারণ আশেপাশে কোনো লোক তাকে ভাড়া দেয়নি। তারপর আমাকে যথাকথিতভাবে সে ফোন করে রিকোয়েস্ট করে যে একটু হেল্প করে দাও, এন্ড আমাকে এখন এখানে কলকাতা বলো সবাই বলে খুব ইনফ্লুয়েন্সিয়াল, তো আমি আমার ইনফ্লুয়েন্স কাজে লাগিয়ে তাকে একটা জায়গায় ঢুকিয়ে দেই, এবং যেখানে আমি তাকে মানে তার বসবাসের জন্য তার ব্যবস্থা করে দিই, সেই লোকটা আমাকে বলে যে আমাদের যদি কিছু হয়ে যায় তার জন্য কিন্তু দায়ী আপনি থাকবেন। তো মানে আজকে মানুষ কোথায় পৌঁছে গেছে। মানে আমি সেই লোকটাকেও বলবো একটা কথা, যে সার্ভিস দিচ্ছে, আজকে আপনার মেয়ে যদি হাসপাতালে নার্স হতো, আপনি কি তার সঙ্গে এই বিহেভিয়ারটা করতেন? আজকে পুলিশকে মারা হচ্ছে, যদিও পশ্চিমবঙ্গ সরকার তার এগেইনস্টে স্টেপ নিয়েছে, কেন পুলিশকে মারবে? কালকে যদি একটা দিন আসে এরকম যে ডাক্তার আর পুলিশ বলবে আমরা নামবো না, আমরা রাস্তায় কোনো কাজ করব না, তাহলে কে বাঁচাবে আমাদেরকে? তো মানুষকে এটা না, যেটা তথাদাও বলছিল, মানুষকে না একটু ভাবতে হবে, একটু নিজেকে চিন্তা করতে হবে যে আমরা যেটা করছি এটা কি আমরা সত্যি মনুষ্যত্বের বিষয় দিচ্ছি, ইয়া হিউম্যান ফার্স্ট। প্লিজ তথাদা কন্টিনিউ। আমার আলাদা করে কিছু বলার নেই। যদি নেচারের দিকে মানুষ না তাকায়, তাহলে কোভিডের থেকে হিউম্যান রেসের এটা এন্ডে শুরু হয়েছে বলে আমার মনে হয়। এবং আমাদের যা যা ম্যাথামেটিক্স, সেটা অর্থনীতির দিক থেকে হতে পারে, যারা টার্মস হয়, সেগুলো কোনোটাই সবটাই ইনভ্যালিড আর কি আমার কাছে এই মুহূর্তে। যে পরবর্তীকালে আমরা, কারণ আমাদের সার্ভাইভালের যে প্রশ্ন ওঠে, এবং আমরা যদি নেচারকে মিনিমাম গুরুত্বটুকু না দিই, তাহলে কোভিড একটা সিমটম, জ্বর যেমন একটা সিমটম, জ্বর কোনো রোগ নয়, এমন কোভিড একটা সিমটম যেটা নেচার পে ব্যাক করছে। এবার যদি আমরা সচেতন না হই, আমরা যথেচ্ছাচার বন্ধ না করি, অর্থাৎ মানে আমি বলছি সেটা গঙ্গা দূষণ করে জঙ্গলে আগুন লাগানো অবধি, এটা যদি বন্ধ না হয়, এবং শুধুমাত্র দেশের গভর্নমেন্ট গুলো শুধু যদি বিজনেসের উপরে জোর দেয়, কোনো নৈতিকতার উপর জোর না দিয়ে, তাহলে দিস ইজ দ্য এন্ড। কারণ কেউই বাঁচবে না। মানে আমি বলছি সবথেকে বিজনেসম্যান যার বাড়ির উপর হেলিপ্যাড আছে, তারও যা অবস্থা, ফুটপাতের নিচের লোকটা বেটার কমফর্টে আছে, কেননা সে তো সারা বছর এভাবে থাকে, কিন্তু হেলিপ্যাডের থাকা লোকটা এখন ভয় ভয় বাঁচছে আর কি। তো আমার বক্তব্য হচ্ছে আমি একটা প্রশ্ন দুর্গেশ ভাইয়ের কাছে যাবো। দুর্গেশ নাকি অনেক 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 দুঃখ
তার মধ্যে একটা মজার কথা বলি। হ্যাঁ, বলো সুমিতা বলো, আগে বলো। এই তোমার এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি সম্বন্ধে একটা কথা বলি, যে আমার না একটা বাংলা সিনেমা দেখার সুযোগ হয় না, সারাদিন ব্যস্ত থাকি। আমি সিনেমা প্রধানত দেখতাম, আমি যখন লং ডিস্টেন্স ফ্লাই করি, ধরো ইউরোপ যাচ্ছি, কোথাও যাচ্ছি, তো প্লেনের মধ্যে সাধারণত সিনেমার চয়েস হিন্দি ইংরেজি বেশি থাকে, তো বাংলা সিনেমা বেশি দেখা হতো না। কিন্তু গত 1 মাসে আমি মন ভরে প্রচুর বাংলা সিনেমা দেখলাম, মানে জি5 হোক, হইচই হোক, মানে নেটফ্লিক্স হোক। তুমি আমাদেরও লাস্ট সিনেমাটা দেখেছো, আমি জানি আমাদেরও লাস্ট সিনেমাটা দেখেছো। অনেক বাংলা সিনেমা দেখলাম। যেটা আমি বলতে চাইছি, বাংলা সিনেমা মান যে আজকাল এত ভালো মানের হচ্ছে, আমি তোমাদের এই ইন্ডাস্ট্রির সবাইকে, তোমাকেও আমি সাধুবাদ জানাই। আমি নিজে দেখে অবাক হয়ে গেলাম, মানে অনেকগুলো দেখার পর যেটা বুঝলাম, বেশ কয়েকটা পর দেখলাম, এত সময় তো। আমার একটা প্রশ্ন আছে, তোরা একটা খুব ভালো পয়েন্ট রেজ করেছিল, তুমি এই যে মানের কথাতে বললে না, মানের কথাতে আমার মনে হয় কোনো একটা জায়গা থেকে আমার এটা মন থেকে মনে হয় যে অডিয়েন্স এর পরবর্তীকালে আফটার দিস লকডাউন তারা কিন্তু যেহেতু নেটফ্লিক্স, অ্যামাজন বা সবকিছু আমাদের হাতের মুঠোয়, দে উইল নট গো টু দ্য হল টু ওয়াচ দ্য রিমেক আর লোক দেখবে না, অলরেডি বন্ধ হয়ে গেছিল, মানে প্রায় গেছে, আর এটার পরে রিমেক টোটালি বন্ধ হয়ে গেছে। মানে নতুনত্ব যদি সিনেমা দেখাতে পারে, নতুনত্ব যদি কন্টেন্ট আসে, আমি খুব আশাবাদী তথাদার ছবিটা নিয়ে, কারণ ভটভটি একটা নতুন কিছু খুলবে, মানে জনতার সামনে নিয়ে আসবে। তো তথাদাও আমার সঙ্গে একমত হবে যে যদি নতুনত্ব কিছু না দেখায় তাহলে কিন্তু লোকেরা দেখবে না, যদি নতুনত্ব কিছু দেখায় অবভিয়াস লোকেরা দেখবে। আই ফিল কথাটা কি বলবে এটাতে? আমার লোকের দেখো ভালো, যারা ধরো ভালো বই পড়ার প্র্যাকটিসে নেই, তাদেরকে যদি আচমকা রবীন্দ্রনাথ ঠাকুর দেওয়া হয়, তার মনে হবে রবীন্দ্রনাথ খুব বাজে, মানে থার্ড ক্লাস লেখা লিখে গেছে, কারণ সে স্বপন কুমার পড়ে অভ্যস্ত। এবার যারা ধরো রেগুলার এখন বাংলা সিনেমা দেখছে, ধরো যে ধরনের যে কোয়ালিটি, যারা ধরো বিদেশি ছবি দেখে অভ্যস্ত, ইউরোপিয়ান ছবি দেখে অভ্যস্ত, তারা একরকম এখনকার বাংলা মূলধারার বাংলা সিনেমার কথা আমি বলছি, তারা মূলধারার বাংলা সিনেমা নিয়ে এক ধরনের পার্সপেক্টিভ বহন করেন, তাদের ব্যক্তিগত ব্যাপার। আবার যারা ধরো রেগুলার টেলিভিশন দেখেন, তারা এখনকার বাংলা সিনেমা দেখে একরকম বিচার করেন বাংলা সিনেমাকে। এবার এইটা না তাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে আছে, তারা বাংলা সিনেমা কিংবা যে কোনো সিনেমা কিভাবে পারসিভ করবেন। মানে আমি যেটা বলতে চাইছি, একটা ক্লাস 5 এর বাচ্চাকে যদি এম এর বই দেওয়া হয়, ক্লাস 5 এর বাচ্চাটা এম এর বইটা দিয়ে কিছু বুঝতে না পেরে ছেড়ে ফেলে দেবে। আর যদি একটা গ্র্যাজুয়েটেড স্টুডেন্টকে যদি এম এর বইটা দেওয়া হয়, সে বুঝতে পারবে এটা আপার লেভেল, সো এই বইটাকে আমার কদর করা দরকার। ঠিক তেমনই উন্নত সিনেমার বুঝতে হলে, কিংবা উন্নত সিনেমা গোটা পৃথিবীতে যে ধরনের যে মানের সিনেমা হচ্ছে সেটা নিয়ে চর্চা করতে হলে, সেই সিনেমার চর্চার মধ্যে থাকতে হবে। ইনফিশন কিংবা মানে আমি বলছি ইন্টেরিয়ার কিছু দেখে সুপিরিয়র কিছুকে জাজ করা সম্ভব নয়। তাই বাংলার দর্শক তারা এখন কিসে প্র্যাকটিস, সেটা আমার সিনেমা হলে না দেওয়া অবধি আমি বলতে পারবো। তো আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বলে অডিয়েন্স, বাঙালি অডিয়েন্স যারা উত্তম কুমারের ছবি দেখতো, যারা সত্যজিৎ রায়ের ছবি দেখতো, সেই জেনারেশনটা এখনো বেঁচে আছে, যে যারা উত্তম কুমারের ছবি টিভিতে দিলে দেখে, যারা ছবি টিভিতে দিলে দেখে, পুরোনো ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি, এবং সেগুলো এখনকার ছবি অনেক 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 বেশি সুপিরিয়র। হ্যাঁ, এবং সেটা বিদেশি, মানে আমার যেটুকু সিনেমার অভিজ্ঞতা, সিনেমা দেখার অভিজ্ঞতা, ব্ল্যাক এন্ড হোয়াইট আমলে যে ছবি হতো, সেই ছবির ধারে কাছে এখন একটু ছবি হয় না, না টেকনিক্যাল মানে, না গল্পের মানে, না কোনো কিছুর মানে। এবার সেখানে দাঁড়িয়ে তারা কিন্তু এখনো সেই পুরোনো ছবিগুলো অ্যাডমায়ার করে, কিন্তু তাদের কাছে অপশন নেই বলে তারা হয়তো কিছু খারাপ ছবিও হলে গিয়ে দেখে এবং সেটার প্রশংসা করে। এবার তাদের পাশাপাশি উন্নত ছবি দিলে তারা কিভাবে রেসিপ্রোকেট করবে, সেটা সম্পূর্ণ পরীক্ষা সাপেক্ষ, এক্সপেরিমেন্টাল। আমি একটু দুর্গেশ নাগির কাছে যাব। দুর্গেশ ভাই, আমাকে একটা উত্তর দাও যে দেখো, আমরা সবাই একটা মানসিকভাবে ডিপ্রেশনে ভুগছি, এটা এই লকডাউনের সময় সবাই আমাকে বলেছে কি করে সময় কাটাবো, কি হবে না হবে। তো তোমার কি মনে হয় যে ডিপ্রেশন কাটাবার সব থেকে ইজি ওয়ে কি? হোয়াট ইজ দ্য ওয়ে টু কাট ডাউন দ্য ডিপ্রেশন? দেখো, সব থেকে ইজি ওয়ে যেটা আছে, তুমি একটু যদি আমাকে এলাও করবে তাহলে আমি একটু বাংলা হিন্দি মিক্স করে বলবো, ঠিক আছে? শিওর শিওর। আমার সাথে যারা অ্যাটাচ আছে, মানে এই মানে কনভারসেশনে, ওদের কাছেও আমি এইটা পারমিশন দিচ্ছি। দেখো, একটা ওয়ার্ড আছে হিন্দিতে, নাম আছে অর, ওকে ইংলিশে আমরা বলি MORE, মোর। হিন্দিতে বলি ওর, ইংলিশে বলা যায় মোর। এটাই সব থেকে বড় সমস্যার জিনিস। আমাদেরকে আরো চাই, और मेरे पास में आ जाए, समथिंग मोर समथिंग मोर समथिंग मोर। इस चीज के चलते क्या हो रहा है कि इंसान मटेरियलिस्टिक दुनिया में ज्यादा खो जा रहा है, और
असल जो जिंदगी है, रिलेशन जो है, वैल्यूज जो है, কোন সারি চিজों से वो पीछे हो जा रहा है। ওইসব জিনিসগুলোকে মানুষ ছেড়ে দিচ্ছে। তো সবথেকে বেশি মানে ইম্পর্টেন্ট জিনিস কি, যদি ডিপ্রেশনটা মানুষের থাকে না, তার জন্য কি আছে কি আপনি আপনার যে নিডটা আছে আপনি পুরো করতে পারেন। না বাট আমি मेरी जो जरूरत है, হ্যালো वन सेकंड, একটা পয়েন্ট একটু ইন্টারাপ্ট করে তোমাকে একটা কথা বলবো, শুনতে পাচ্ছো? কেন হিয়ার মি? বলো। আমি বলছি তোমাকে, এটা তো তুমি একদম ঠিক বলেছো পয়েন্ট, আমরা মেটেরিয়ালিস্টিক হয়ে গেছি, আমরা মেটেরিয়ালের দিকে বেশি চলে গেছি, আমাদের লাইফের মধ্যে রিলেশনশিপের ভ্যালুস গুলো অনেক কমে গেছে, এটা একদম ঠিক। ধরো আমি আমার এক্সাম্পল দিয়ে বলি, আমার নিজের কোম্পানির কাজ, তারপরে সোশ্যাল ওয়ার্ক, সিনেমার কাজ, অ্যাক্টিং, মডেলিং এগুলো করে আমি বাড়িতে শুধু পড়তাম এসে, যদি 6 থেকে 7 ঘন্টা শুধু আমার ঘুম আর বাকি কিছুর জন্য ধরা থাকে। তো আমার কিন্তু তো আমি কিন্তু প্রথম দিকে আই ওয়াজ অলসো ডিপ্রেসড যে আমি কি করবো, বিকজ আই ডিডন্ট হ্যাভ এনিথিং টু ডু অ্যাট হোম। কারণ আমি কি করবো, কত স্কাইপে বিজনেসের কথা বলবো, বিকজ সেটা হয়তো 4-5 ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে, তারপর বাকি টাইমটা আমার জন্য ফাঁকা। এবারে এখন আমি যে চ্যাটটা করছি, এটাতে আই এম গেটিং ইনভলভ। তো ডু ইউ ফিল যে যারা ডিপ্রেসড হবে, ডিপ্রেশনে যাবে, তাদেরকে নিজেদেরকে কাজের মধ্যে ঢুকিয়ে নিতে হবে, যে কোনো রকম কাজের মধ্যে যেটা পজিটিভিটি দেয় বা পজিটিভ জায়গায় তাদেরকে ভাইবস দেয়? হ্যাঁ আমি বলি, হ্যাঁ আমি বলতে চাই এই জিনিসের উপরে, যেরকম কি আমি আমার এই যে লকডাউন ডেজ ছিল এর একটা এক্সপিরিয়েন্স, একটা মেমোরি যদি শেয়ার করি। এই সময় আমি কি করলাম, আমি দেখেছি মানে প্রত্যেকটা সোসাইটিতে ঘুরেছি আমি, তো যারা নিডি পারসন আছে আমি যত করতে পারি, এবার প্রত্যেকটা মানুষ কিছু না কিছু করতে পারে, কিন্তু ওর ভিতরে কিছু করার জন্য একটু ওই ভাবনাটা মানে মানে उसके अंदर में उसको पैदा करना, वो तो दिखाना होगा कि भैया आप कुछ कर सकते हो। যেরকম যদি একটা ফ্যামিলিকে এক সপ্তাহের জন্য রাশন দেয়া হয়, তাহলে মিনিমাম মোটামুটি 250 টাকা 250 টাকাতে ওকে মানে 5 কেজি চাল, 2 কেজি আলু, 1 কেজি ডাল, একটা তেলের শিশি বা ডিডি যেটা জিনিসের দরকার সেসব দিয়ে যেতে পারে, আমরা মানে দিতে পারি। तो इस तरीके से करीब करीब मैंने 5,500 घरों को राशन दिया अपने पास। That's an excellent job you have done. देख कर क्या हुआ, मेरे जो जानने वाले जो लोग हैं, जो मेरे लोग हैं, उन लोगों ने भी में अपना कंट्रीब्यूशन किया। हर एक आदमी ने, हर एक दोस्त ने उसकी जैसी थी, किसी ने 10 घर, किसी ने 20 घर, किसी ने 50 घर, किसी ने 100 घरों में राशन दिया। तो अभी क्या है कि वो चीज काफी हो गई। अब मैंने मैंने इनिशिएटिव लिया कि चलो राशन तो मिल गया, अब क्या किया जाए। तो सबसे इम्पोर्टेंट चीज, सेकंड चीज थी, लोग जब बाहर निकलते थे, बाजार जाते थे, उनके मुंह में मास्क नहीं था, उन्होंने मास्क नहीं लगाया हुआ और डंडे मार दिए। আমি এই পয়েন্টে একটু যাব সুকেশ ভাই, একটু আমি এই পয়েন্টে যাব। लेट मी कंप्लीट। मैंने क्या किया, मैंने आसपास के इलाकों में जो महिलाएं हैं, जो लेडीज हैं, जो सिलाई का काम करती हैं। আচ্ছা, তোমার থেকে আমি একটা প্রশ্ন করে নেই, তারপর তোমাকে আমি ছাড়ছি দাদা, বলে তুমি ইউ ক্যান লিভ, নো ইস্যুস। সেটা হচ্ছে এখন একটা বড় প্রবলেম হচ্ছে অ্যাওয়ারনেস নেই। দুর্গেশ ভাইও সেটা বলছিল যে অ্যাওয়ারনেস একদম নীল হয়ে গেছে, বা লোকেরা ঠিক এটাকে একটাচ ভাবে প্রাধান্য দিচ্ছে না। যেমন আমি একটা ফেসবুকে সেদিন একজনের পোস্ট দেখেছিলাম যে সুইগি ড্রেস পরে কিছু লোক নাকি বেরিয়ে পড়েছিল বাইক নিয়ে। আমি একটা কথা বলি, আমি এটা ভাবতে পারছি না। আমি ছোট্ট একটা কথা বলি। হ্যাঁ, আমার বাড়ির পাশে হচ্ছে ঝোড়ো বস্তি, ঠিক আছে? সেখানে যারা থাকে তাদের ঘরের সাইজ হচ্ছে 10 ফিট বাই 10 ফিট। এবার এই 24 ঘন্টার লকডাউনটা আমি জানি না যে আমাদের মধ্যে আমরা যে 4 জন আছি তাদের মধ্যে কেউ 10 ফিট বাই 10 ফিটের ঘরে 24 ঘন্টা থাকতে পারবে না। এটাও বুঝতে হবে যে ওদের কাছে কিন্তু ওই বাড়ির সামনের রাস্তাটুকু হাঁটা চলার স্পেস। যে ফ্রেটার্নিটিটা বাজারে যাচ্ছে কিংবা চায়ের দোকানে বসে চা খেতে যাচ্ছে, যাদের নিয়ে এত ট্রোল করা, তারা কোন সোসাইটিতে বিলং করে সেটা বুঝতে হবে। তাদের ঘরে ওই একটা 10 ফিট বাই 10 ফিটের ঘরের মধ্যে কিন্তু 6 জন থাকছে। 24 ঘন্টা 6 জন মিলে ওই 10 ফিট বাই 10 ফিটের ঘরে থাকা অসম্ভব ব্যাপার, টানা 37 দিন। এবার তাদের কনসাস করার জন্য যে শিক্ষা এবং যে অর্থের প্রয়োজন, আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে সেটা পড়ে না। আমরা একটা তৃতীয় বিশ্ব, আমরা একটা এসি রুমে বসে সাথে কথা বলছি আমরা প্রত্যেকেই হয়তো, এবং এই ফেসবুকে যে মোবাইলের চ্যাটটা যেটা হচ্ছে এটা তাদের কাছে অব্দি পৌঁছচ্ছে না, কারণ তাদের কাছে দামি মোবাইলটা নেই যেখানে তারা ক্লিয়ারলি বক্তব্যটা শুনবে, এবং তাদের কাছে পকেটে সেই টাকাটা নেই। তারা এখন ভাবছে যে কাল কি খাবো, তারা ভাবছে না করোনার আগে না খেতে পাওয়াটা তাদের মান। যেটা একটু আগে সন্দীপ বলছিল যে আসলে পরিবারকে সাহায্য করেছে। ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমরা জাজ করার আগে যারা বাজারে যাচ্ছে তারা কিন্তু আমি তুই নই,
তারা কোন ট্রেতে বিলং করে সেটা দেখতে হবে। তারা কেউ বাজার থেকে হয়তো ওই ফেলে আসা বাজারটুকু নিয়ে আসতে যাচ্ছে, প্রচুর লোক এমনিও যাচ্ছে, কিন্তু পাশাপাশি যারা ভিড়, মাথায় রাখতে হবে যারা ভিড় তারা আমরা কেউ নই। আর আমরা তাই তাদের জায়গাটা, তাদের কথাটাও ভাবতে হবে আমাদেরকে, যে যারা ভিড়, এবং তারা যারা আজকে 10 মানে তাদেরকে তারাও কোথায় যাবে, মানে তাদেরকে শুধুমাত্র ব্লেম করলে চলবে না, তাদেরকে নিয়ে ট্রোল করলে চলবে না। আগে থেকে তাদেরকে থাকার জন্য কোয়ার্টার তৈরি হয়েছে, কিন্তু তারা এখনো থাকে টালির চালে, কিন্তু মাথায় রাখতে হবে তারা কিন্তু কোয়ার্টারে কিন্তু কোনো জায়গা পায়নি। আমার বক্তব্য হচ্ছে আমাদের দেশে শিক্ষা এবং স্বাস্থ্য দুটো ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে না, এবং তারা শিক্ষা পায়নি। তাদের কাছে পুজোটা একটা এন্টারটেনমেন্ট, তাদের কাছে পুজো এই শিব মন্দির হ্যানা ত্যানা রিল্যাক্সেশন, জোরে ডেক বাজিয়ে আনন্দ পায়, কারণ তাদের কাছে আর কোনো অপশন নেই বাঁচার। তারা জোরে ডেক বাজানো, টেপ বাজানো, ওটাতেই আনন্দ। আমার আনন্দ। আমি তোমার কাছে একটা ছোট্ট উত্তর, কারণ তোমার হাতে বেশি কোনো সময় নেই, আমি কথাটার কাছে একটা ছোট্ট জিনিস জানবো যে what is the future of not only Bengali cinema, world cinema? আমার দেখ ফিউচার তো আলটিমেটলি যেখানে সিনেমা এখন পৌঁছেছে টেকনিক্যালি, সেটা বেশিরভাগ শুটিং, আমি একটা টেকনিক্যাল পার্টের কথা বলি, বেশিরভাগ শুটিং শাহরুখ খান ছাদে উঠে ঘুড়ি ওড়াচ্ছে, আমরা একটা শর্ট দেখি, কিন্তু সেটা রিয়েল লোকেশনে গিয়ে শুট হয় না। সেটা এখন একটা যে কোনো বাড়ির ছাদ, সেখানে ক্রোমা কাপড় টাঙিয়ে শুট হয়, অর্থাৎ একটা বাড়ির মধ্যে ক্রোমা কাপড় দিয়ে বাকি পৃথিবীটাকে সিজিতে ক্রিয়েট করে নেওয়া হচ্ছে। সিনেমার ফিউচার ওইটাই, যে একটা কোনো স্টুডিও ফ্লোর, সেখানে ক্রোমা কাপড় টাঙানো হবে, ক্যামেরা বসানো হবে, আর্টিস্ট অভিনয় করে, পেছনের পার্ট গুলো আলাদা আলাদা করে বসে যাবে কম্পোজিটিং এ। আমাদের তো গ্রাফিক্স অতটা উন্নত হয়নি, কিংবা হিন্দি সিনেমা রেড চিলিজের মতো কোম্পানি যারা ওটা করতে পারে, কিংবা বিদেশে পুরো শুটিংটাই ধরো একটা জঙ্গল বুকে শুটিং হচ্ছে, সেটা কিন্তু পুরোটাই একটা বন্ধ স্টুডিওর মধ্যে হচ্ছে, অথচ পাহাড় থেকে পড়ে যাওয়া সবটাই হচ্ছে অবতার। এই সমস্ত ছবি কিন্তু একটা স্টুডিওর একটা ঘরের মধ্যে হচ্ছে। এটা একদমই ঠিক বলছো, এটা স্টুডিওর মানে একটা নতুন রকম ভাবে হচ্ছে। আচ্ছা, ওটা কি খরচ সাপেক্ষ খুব তোমার মনে হয়? ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। মনে হয় না, যে দেশে ওখানে ইজি হয়ে গেছে ব্যাপারটা, অর্থাৎ অ্যাভেলেবেল হয়ে গেছে, সেখানে খরচার পরিমাণ কম। আর আমাদের দেশে যেখানে এখনো গ্রাফিক্স খুব বাচ্চাদের লেভেল রয়েছে, এবিসিডি লেভেলে, আর বাংলাতে গ্রাফিক্স বলে কিছু নেই, সেইখানে এটা খুবই খরচা সাপেক্ষ, কারণ এখানে তো অ্যাভেলেবেল না, তো পারে না। অন্য দেশে এটা ইজি, মানে কোনো আমাদের জন্য কি তার মানে খুব বড় একটা মানে কি জায়গায় আমরা যাব, মানে হোয়াট ডু ফিল, মানে বেঙ্গলি সিনেমা টেলিভিশন, তো আমি বলবো টেলিভিশন তো একটা দেখো শুটিং স্টার্ট হলে একটা জায়গায় পৌঁছাবে, টেলিভিশন ইজ গুড। বেঙ্গলি সিনেমা যেহেতু অর্থ সেভাবে নেই, সেহেতু ইন্ডিপেন্ডেন্ট স্ট্রাকচার ফিরে আসবে, এটা আমি বিশ্বাস করতে চাই। আমি জানি না কতদূর হবে। ইন্ডিপেন্ডেন্ট স্ট্রাকচার মানে অর্থাৎ একজন পরিচালক তার নিজস্ব ক্যামেরা এবং তার নিজের ছোট্ট টিম নিয়ে, যেখানে গিল্ড ফিল্ড বলে আলাদা কিছু থাকবে না, সেইভাবে সে স্ট্রাকচারালি সিনেমা তৈরি করবে এবং বিক্রি করবে। এইটা উইল বি দ্য ফিউচার বলে আমার মনে হয়। কেননা এই যে টিম করে এত লোক নিতে হবে, এত টাকা দিতে হবে, ছবিগুলো সমস্ত অর্ধেক হয়ে কমে যাবে, এন্ড নিজেরা নিজেদের মতো মানে করে বাঁচতে পারবে, আর ছোট ছোট ছবি হবে। আমি ধর একটা ছবি আমি নরওয়েতে গিয়ে শুটিং করলাম 5 জনের টিম নিয়ে গিয়ে, তো দেখে মনে হবে এটা খুব বড় বাজেটের ছবি, অথচ ওখানে শুটিং করতে গেছে 5 জন। যেমন ইউনিকর্ন বলে ছবিটা আমি নিজে গিয়ে শুট করে এসেছিলাম সমুদ্রের তলায়, ওটা যদি টিম নিয়ে সমুদ্রের তলায় শুট করতে যেতাম তাহলে হয়তো 1 লক্ষ টাকা খরচা হতো। কিন্তু আমি কাটিং অফ দ্য বাজেটটা তো কমছে না, বাজেটটা কমার পাশাপাশি স্বাধীনতা আসছে, যে আমার মাথার উপর বসে বলবে না যে ভাই এই শটটা আমার ভালো লাগলো না, সে কিন্তু সিনেমার কিছু বোঝে না, কিংবা এই মিউজিকটা ভালো লাগলো না, সে লজিক্যালি বলতে পারবে না, কারণ তার সে ক্ষমতাটাই থাকবে না। অর্থাৎ অশিক্ষিত লোকের জায়গা কমবে ফিল্মে, আমার বিশ্বাস, এবং শিক্ষিত লোক যারা কাজ জানে একমাত্র তাদেরই ভ্যালু বাড়বে। That is the positivity which Kothada has mentioned. আমরা শিক্ষিত মানুষদেরকে নিয়ে ভালোভাবে কাজ করতে পারবো, আর সেটা আমরা এক্সপেক্ট করছি যে খুব ভালো জায়গায় যাবে। থ্যাংক ইউ সো মাচ Kothada ফর বিং হিয়ার। তোমার তারা আছে বলে তোমাকে ছেড়ে দিচ্ছি, নো ইস্যু। আমি এবার কন্টিনিউ করব। আমার বলার ছিল কি, আমি কি করলাম, আমি একটা এখানের যতগুলো মহিলা আছে যারা নিজের বাড়িতে সেলাইয়ের কাজ করতো, ওদের কাজগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু ও মহিলারা নিজের বাড়িটা চালায়, ওদের স্বামী নাই বা ছোট ছোট বাচ্চা বা খুব গরিব, ওদেরকে আমি কি করেছি, আমি কাপড়, ইলাস্টিক এইসবগুলো দিয়ে দিয়েছি। কটনের মাস্কটা আমি তৈরি করার জন্য ওদেরকে দিয়ে বলেছি কি ভাই তোমরা কটনের মাস্ক তৈরি করো। প্রত্যেকটা মহিলা আমার কাছে রেট করলো কি আমরা 2 টাকা করে, কেউ বললো 3 টাকা করে পার মাস্ক নেবো। ওদের কাছ থেকে আমি মাস্ক রেডি করিয়েছি, কাল থেকে সেই মাস্কগুলো ডিস্ট্রিবিউশনের কাজ আমার হবে। আমি তোমাকে মাস্কটা দেখাতে চাই। That's an excellent thing you have taken, the excellent initiative। যেখানে মাস্কের ক্রাইসিস হচ্ছে
সেখানে তুমি হ্যাঁ। যে এরকম একটা মানে দারুণ কাজ করেছো সেটা ভালো। আমার এই কোয়েশ্চেনের আনসারটা আমি পেয়েছি দুর্গেশ ভাই, আমাকে একটু আমার কোয়েশ্চেনের আনসারটা বলতে দাও আমি যে free of cost- অবসাদ কিভাবে কাটাবে মানুষ, সেখানে হ্যাঁ। যদি মানুষ নিজেকে কাজের মধ্যে রাখতে পারে লাইক দুর্গেশ হ্যাঁ। ভাই ইজ শোয়িং টু দ্য সোসাইটি, তো সেটাও কিন্তু আমি একটা বড় free- ওয়ে। ফ্রি অফ কস্ট এই মাছগুলো মানে আমি ডিস্ট্রিবিউট করব, সেটা এখানের প্রশাসনকে দিয়ে, পুলিশকে দিয়ে, বা যতগুলো আমার অর্গানাইজেশন আছে, আমার অর্গানাইজেশন আছে, তাহলে কি হবে যে আমরা যেটা মানে চাই ইউ হ্যাভ টেকেন অ্যান ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ। প্রত্যেকটা লোক মাস্কটা ইউজ করে, সেটা উদ্দেশ্যটা পূর্ণ হবে। এবার মহিলাদের থেকে ওদের একটু মানে কিছু ওরা পাবে কি, যেটা ওরা নুন ভাত খেতে পারে বা দুমুঠো ভাত পেতে পারে, সেটাই জিনিস আছে। এবার দেখার জিনিস আছে কি, করোনা উপর থেকে নিচে সবাইকে একটু হিলিয়ে রেখে দিচ্ছে। আচ্ছা তোমার কিন্তু আমি অনেকক্ষণ ধরে ডিপি বা মাস্ক কিছু দেখতে পাইনি। আচ্ছা সরি একটু ইন্টারাপ্ট করছি দুর্গেশ ভাই, একটু আমার কথাটা শুনবে। আমি একটা প্রশ্ন মানে যেটা দুর্গেশ ভাই বললো যে যদি মানুষ নিজেদের মতো করে এখানে সামাজিক কাজ করে তাহলে কিন্তু সে ডিপ্রেশনে যায় না। সামাজিক কাজ বলে না, নিজেকে যেটা ভালো রাখতে পারে মানুষ সে ধরনের কাজ করুন, যাহলে আপনারা দেখবেন ডিপ্রেশনে যাবেন না, নিজেদেরকে একাকিত্বে নিয়ে যাবেন না। আর অবভিয়াসলি আপনারা সোসাইটির জন্য কিছু করবেন, যেটা দুর্গেশ নাগি করছেন নিজের মতো করে। উনি সোসাইটিকে কিন্তু অনেক রকম ভাবে হেল্প করছেন, সোসাইটিকে অন্য ভাবছেন, সোসাইটিকে অন্য ভাবছেন নাকি ভাই একটু আমি কিছু করো বলছি, একটু যদি তুমি আমাকে বলতে দাও তাহলে আমি কিছু বলি। প্লিজ। জিনিসটা কি আছে কি, ব্যাপারটা হয়ে গেছে আমরা প্রত্যেকটা লোক নিজের এম আর গোলটা সেট করতে পারছি না কি, কত টাকাতে আমাদের কাজ হয়ে যাবে, বা কতগুলো বাড়ি নিয়ে আমাদের মানে প্রয়োজনটা মানে শেষ হয়ে যাবে, বা কতটা গাড়ি নিয়ে আমার মনটা সন্তুষ্ট হয়ে যাবে। আমাদের ভিতরে ইনারে আমাদের মধ্যে মানে কোনো মানে আমাদের গোল সেট নেই কি, আমরা মানে কতটা সন্তুষ্ট হয়ে যাব। আমরা ছোটবেলাতে পড়েছি ইংলিশে WH কোশ্চেন, হোয়াট কি, ওয়াই কেন, কোথায়, হাউ কিভাবে, ঠিক আছে, যতগুলো WH আসছে। এখন আমি দেখছি আমার দু একটা আমার ওখানে জানাশোনা লোকজন বন্ধু আছে, ওদের বাইরে বাইরে বিজনেস, সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, তারপরে ওনাদের সাউথ আফ্রিকাতে, USA তে, ইন্ডিয়ার মধ্যে অনেক জায়গায় ওদের অফিস, ব্যাঙ্গালোরে, হায়দ্রাবাদে, দিল্লিতে, নাগপুরে, বিশাখাপট্টনমে। ওরা মাথায় হাত মানে দিয়ে- তুমি যেটা বলতে চাইছো নিউজ থেকে তারা লাক্সারিটাকে বেশি প্রায়োরিটি দিয়েছে, দ্যাট ইজ ইওর পয়েন্ট, রাইট? হ্যাঁ হ্যাঁ। এবার দেখো কি আছে না, লাক্সারিটা অনেক বেশি হয়ে গেছে। সন্দীপ ভট্টাচার্য আমি সন্দীপকে আরো অ্যাক্টিং এর জন্য প্রমোট করব, কি ওর আরো ভালো করে অ্যাক্টিং করতে পারে, ঠিক আছে। সুবীর দা ইজ আ বিজনেসম্যান, আমি ওনাকে প্রমোট করব কিভাবে উনি সুচারুভাবে, গভর্নমেন্টকে একটা করার দরকার কিভাবে উনি সুচারুভাবে ভালোভাবে নিজের ফ্যাক্টরিটা, নিজের অর্গানাইজেশনটা ভালো করে চালাতে পারে। এটা গভর্নমেন্টের কাজ, ঠিক আছে। আমার যেটা কাজ আমার মধ্যে সেটা ভাবা উচিত, কিন্তু জিনিসটা কি হয় কি, আমি সন্দীপ ভট্টাচার্য হয়ে যাবো, বাবা সন্দীপ অ্যাক্টর আছে, আমিও অ্যাক্টিং করি, আমার কাছে টাকা আছে, আমিও অ্যাক্টিং এর চেষ্টা করি, তাহলে কি হবে কি আমি হিরো হয়ে যাবো। আমি সুবিধার মধ্যে I will conclude a point here, Suresh Nagi. এটাই তো Let me conclude. You have raised a very important point, Duresh bhai, কি আমরা যদি আমাদের নিজের সত্তাটাকে, নিজের আইডেন্টিটিটাকে যদি ভুলে যাই, আমি যদি ভাবি আমার কাছে টাকা আছে তো আমি সবকিছু করতে পারবো, দেন আমরা কিন্তু খুব একটা বাজে বা খুব একটা দুর্বিষহ অবস্থায় নিজেদেরকে ফেলতে চলেছি। আমি একটু ইন্টারাপ্ট করে সুবিধার কাছে যাব, যে বাঙালির সব থেকে বড় পুজো দুর্গোৎসব, যেটাকে দুর্গাপুজোতে সবার, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে দুর্গাপুজো যেন হওয়া উচিত, এটা আমার ব্যক্তিগত মত। কিন্তু বহু মানুষ বলছে যে এবারে পুজোতে CSR ফান্ডিং, মানে আমাদের তুমি জানো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যে ফান্ডটা আসে ওটাও পাবে না। ইভেন্টের বাজার প্রায় শেষ হয়ে গেছে, ইভেন্টে আমি জানি যে ইভেন্ট কি করবে এর পরবর্তীকালে, উই ডোন্ট হ্যাভ এনি ক্লু দ্যাট হোয়াট হ্যাপেন টু দ্য ইন্ডাস্ট্রি। সেম উইথ দ্য Durga Pujo. It is not about the Durga Pujo or the budget of the Durga Pujo. In Bengal, the budget of the Durga Pujo is around 50 crores, which already come to 55,000 crores according to news media. But I have a point here. The budget, এই বাজেটের সঙ্গে কিন্তু বহু মানুষ আছে যারা দুর্গাপুজোর সঙ্গে জড়িত থাকে, লাইক যারা লাইট লাগায়, যারা পাশে বেলদা তৈরি করছে, ইভেন ইন কুমোরটুলিতে এবারে
খা খা করছে, এই সময়টা কুকুরগুলিতে সবাইকে শুটিং করে যে কত মানে মাস, মানে সেটা ভাবা যায় না। এবারে খুঁটি পুজো, সেটা কোয়াইট অবভিয়াস যে খুঁটি পুজো এই সময় কেউ করবে না, কিন্তু তাও নেই একটা বাঙালি হিসেবে সুবিধা। তোমার কি মনে হয় যে এই সমস্ত মানুষকে আমরা কিভাবে সাপোর্ট করতে পারি, মানে যারা কমিটি আছে তারা কিভাবে সাপোর্ট করতে পারে? হোয়াট ডু ইউ ফিল? দেখো সন্দীপ, এই পুজোর আমি আমার এখানকার সল্টলেকের এই পুজো কমিটির ভাইস প্রেসিডেন্ট, সুতরাং আমি ঠিক বাইরে থেকে না, আমি ভিতরের লোক হিসেবেই তোমাকে বলতে হচ্ছে। তো আমি তোমাকে বলি, যেটা হবে সমস্ত পুজোর বাজেট মানে খুব ভালো হয়, অনেক চেষ্টা করে অনেক কিছু করা যায়, ভালো 50% কাট অফ। মানে গত বছর ধরো আমাদের পুজোর বাজেট ছিল অ্যারাউন্ড 16-17 লাখ টাকা। আমি অলরেডি আমার কমিটির বাকি মেম্বারদের সঙ্গে কথা বলছিলাম এবছর ওটাকে 8-9 লাখ টাকায় নিয়ে আসার জন্য। তো 50% কাট অন জেনারেল তুমি ধরে চলো বেশিরভাগ পুজোয় হবে। তো পুজোটা আমাদের কিছু ক্ষেত্রে কি হয়েছিল, পুজোটার মধ্যে আতিশয্য বেশি এসে গেছিল ভক্তির থেকেও। তো পুজোটা ছোট মাত্র একটা নতুন আঙ্গিকে তুমি দেখবে। তবে একটা জিনিস থেকে যাবে, তার মধ্যে যদি কোনো করোনার কোনো প্রতিষেধক না বেরোয়, তাহলে এই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে তো পুজো কিভাবে হবে সেটা সম্পূর্ণ নতুন ভাবে ভাবতে হবে। আর যদি এর মধ্যে কিছু করোনার প্রতিষেধক বেরোয়, তাহলে খুব ইকোনমিক দিকটা আসে যাবে পুজোর বাজেট কাট করে। কিন্তু সেভাবে হয়তো দেখা যাবে আজ থেকে পুজো 30-40-50 বা 30 বছর 40 বছর আগে যেভাবে হতো, আতিশয্যটা বাদ দিয়ে সেইভাবে হবে, নতুন ভাবে। সুবিধা আমার একটা পয়েন্ট, এটা দুর্গেশ ভাই দুজনের কাছে এই পয়েন্ট, এই দুর্গাপুজো নিয়ে একটা পয়েন্ট, এই যে যারা ধরে রাখো পুজো করছে কিন্তু তার পেছনেও তো বহু মানুষ কাজ করছে, লাইক ওয়ার্কার ক্লাস, তো তারা তো হঠাৎ করে নিজেদেরকে চেঞ্জ করতে পারবে না নাকি? তোমার প্রথম পয়েন্টটা বলছি যে দে উইল গো ফর অ্যান অল্টারনেটিভ, মানে তারাও একটা অল্টারনেটিভে কোনো জায়গায় ঝাঁপ দেবে, যেখানে তারা, আমি ঝাঁপ বলবো না, আমার কথাটা ভুল, দে উইল জাম্প ইনটু এনি অল্টারনেটিভ অর দে উইল ট্রাই ফর এনি অল্টারনেটিভ, যেখানে তারা তাদের জীবিকাটা নির্ভর করতে পারবে। তোমার কি মনে হয়? আমি তোমার কোনো সাজেশন আছে? আমি দুটোর কাজে জিজ্ঞাসা করবো। ভাই আমি বলতে চাই, দুর্গেশ ভাই বলছে, হ্যাঁ দুর্গেশ ভাই প্লিজ। আমাদের দেশের মধ্যে 4200 হ্যালো এমএলএ, শুনতে পাচ্ছি? হ্যাঁ শুনতে পাচ্ছো? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, আমাদের দেশের মধ্যে 4270টা এমএলএ और 790टी एमपी আছে, মানে 4270 एमएलए और 790 एमपी हैं। अगर इन लोगों का इस मुहूर्त में, इस समय में जो कोरोना का जो क्राइसिस इंडिया में हुआ है, इन सबका नार्को टेस्ट, पोलोग्राफी टेस्ट, कोरोना कोविड-19 टेस्ट के साथ में कराया जाए और दूरदर्शन पे टेलीकास्ट किया जाए और इनसे पूछा जाए कि भैया बताइए आपका इंडिया में और इंडिया के बाहर में कहाँ पे प्रॉपर्टी है, कितना पैसा आपके पास पे है, फॉरेन में आपने कहाँ कौन से बैंक में कितना पैसा रखा है, तो मेरे को नहीं लगता है कि जर्मनी ने अभी जितना पैसा अपने देश में दिया है, $600 बिलियन उन्होंने वर्किंग कैपिटल दिया है, उतना पैसा यहाँ पे निकल जाएगा। जो मैं रहता हूँ शिल्पांचल में, आसनसोल दुर्गापुर जोन है, और मैं व्यवहार करने वाला हूँ। एक तो बोलছি ভাই, एक तो बोलছি भाई, मैं शिल्पांचल में रहता हूँ, कोयला लोहे का ये क्षेत्र है। इस क्षेत्र में यहाँ का अगर एक बड़ा बाबू थाने का बड़ा बाबू चाहे तो वो अपना पूरा थाने के इलाके में कोई भूखा नहीं सोएगा। एक एमएलए अगर चाहे तो इस इलाके में, एक एमएलए अगर चाहे तो इस इलाके में कोई भी व्यक्ति भूखा नहीं सोएगा। किसी के घर में भी राशन ऐसा नहीं है कि नहीं रहेगा। लेकिन सबसे बड़ी चीज है कि ईमानदारी की कमी है। हमें सबसे पहले देश के बारे में सोचना होगा। नेशन फर्स्ट जब तक हम इस मंत्र को लेकर नहीं चलती तब तक कुछ भी नहीं। আমি এই পয়েন্টে একটু ইন্টারাপ্ট করব দুর্গেশ ভাইকে। যেমন ধরে রাখো হাতের 5টা আঙ্গুল এক হয় না, সবাই কিন্তু খারাপ হয় না। রাজনীতি মানেই যে রাজনৈতিক ব্যক্তিত্ব মানেই তারা খারাপ, সেটা আমি কাউকে খারাপ বলছি না, সবাই সেটা আমরা স্ট্যাম্প করব না, বাট কিছু কিছু মানুষ তো এক্সেপশন থাকে। যেমন ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে একটা নিয়ম থাকে যে সবাই খুব অ্যারোগেন্ট, সবাই খুব খারাপ, বা সবাই খুব ব্লা 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 ডট 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 পড়ে যায়, বা বিজনেসম্যান সম্পর্কেও অনেক কিছু থাকে। তো আমি বলবো ভালো খারাপ মিলিয়ে কিন্তু সংসার যেমন হয়, সেভাবে ভালো খারাপ মিলিয়ে কিন্তু আমাদের সোসাইটি। যদি ভালোটার থেকে খারাপটা অনেক বেশি হয়ে যেত তাহলে হয়তো এত ভালো কিছু হতো না। আজকে আমরা বসে এরকম ভাবে আড্ডা মারতে পারতাম।
আর আমার শোতে সবাই তোমরা আসতে না আমার আহ্বানে। আমি একটা খুব ভাইটাল পয়েন্ট দুর্গেশ ভাই তুলেছে যে তাদের যদি টাকাগুলো ইউটিলাইজ করা যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। খুব ভালো একটা পয়েন্ট দুর্গেশ ভাই তুলেছে। আমি সুবিদ্যার কাছে যাব। সুবিদ্যা, তোমার কাছে এটা সলিউশন কি, যে ওয়ার্কার্স গুলো আছে যারা কাজ করছে পুজো কমিটির সঙ্গে, তাদের কি হবে? বিকজ তুমি একটা পুজো কমিটি চালাচ্ছ, তো তাদের জন্য কি কোনো কিছু ভেবেছো, বা তাদের জন্য কি? না, আমরা তো ধরো যে ওয়ার্কাররা কাজ করে কিছু তাদের কাজ কমবে, কিন্তু সম্পূর্ণভাবে চলে যাবে না। তার কারণটা হলো আমরা পুজোটাকে তো বন্ধ করে দিচ্ছি না, আমরা পুজোটার যে আতিশয্য গ্র্যান্ডিওর কমাচ্ছি। তো যার ফলে ওয়ার্কার কাজ পাবে, কিন্তু হয়তো কিছু কাজের পরিমাণ কমছে, কিছু এই আলো রোশনাই প্যান্ডেলের বহর কমবে, কিন্তু ওয়ার্কাররা যে ঢাকি ঢাক বাজাতো। That's an excellent point, Mr. Subi. You have explained an excellent point. কি আমরা গ্র্যান্ডারটা ছোট করব, কিন্তু পুজোটাকে ভালোভাবে করব, মানে যতটা পারা যায় সেটাকে করব। তাহলে আমার অন্তত ওয়ার্কার যে কাজ করছে তার ফ্যামিলিতে কিন্তু খাবারটা যাবে, চালটা যাবে, সে অন্তত কিন্তু বেকার বসবে না। মানে খুব ভালো একটা পয়েন্ট। এখন ভাই একটা জিনিস আছে, আমি আমার অনুষ্ঠান প্রায় আমার শেষের মুখে এসে গেছে, আর দুর্গেশ ভাই কিছু বলতে চাইছে। দুর্গেশ ভাই, ইয়া প্লিজ। একটা জিনিস আছে, এখন গভর্নমেন্ট বলছে কি আপনারা নিজের এন্টারপ্রাইজেসে নিজের সংস্থানে 50% ওয়ার্কারদেরকে নিয়ে কাজ করুন। আমরা গভর্নমেন্টের কথাটা মেনে যাচ্ছি, কিন্তু যে 50%টাকে আমরা না নিয়ে কাজ করব, সেই 50% এর ব্যবস্থাটা কে করবে আর কিভাবে? আচ্ছা, আমি এইখানে একটা পয়েন্ট অ্যাড করব। এটা আমি আপনাকে সাজেশন করব, আপনি 15 দিন যে 50% করছেন, বাকি ব্যালেন্স 15 দিন অন্য 50% কে দিন, সবারই হাফ ইনকাম হোক, কিন্তু কারোরই কাজ না যায়। এটা আমি আপনাকে সাজেশন। কারেক্ট। আমরা সেই পলিসি নেওয়ার চেষ্টা করছি। আমি স্যার এইটা জিনিসে বলতে চাই, আমাদের এখানে যে দুর্গাপুর এরিয়া আছে, আমি আগে একটু বলতে দাও ভাই। আমাদের এখানে দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেটা আছে, এখানে যতগুলো স্পঞ্জ আয়রন ফ্যাক্টরিজ আছে, এরা সবাই মানে যতগুলো ফ্যাক্টরি ওনার্সরা আছে, এরা গেছিল ডিএম সাহেবের কাছে কি স্যার, আমরা যেহেতু আমাদের মানে ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়ে গেছে, তাই এবার কি হচ্ছে কি আমাদের অর্ধেক থেকে বেশি লেবার গুলো চলে গেছে। এবার 50% ইয়া 40% লেবারদেরকে আমরা প্লান্টে কোয়ারেন্টাইন করে খাবার দিচ্ছি, তার সাথে 1.5 মাস ধরে ওদেরকে স্যালারি দিচ্ছি, কিন্তু সেটা এবার আমাদের পক্ষ থেকে সম্ভব হচ্ছে না। তাহলে এবার কি আছে কি গভর্নমেন্ট ওদেরকে সব রকমের প্লান্ট গুলোতে আমরা পারমিশন দিতে পারছি না এখন রান করার জন্য। আর প্লান্ট ওনার বলছে কি যদি একবার লেবাররা চলে যায়, তাহলে লেবারদেরকে আবার নিয়ে আসাটা খুব জটিল বিষয় হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা হবে সব ইন্ডাস্ট্রিতেই। লেবার চলে গেছে, তাদের আসবে কবে আসবে, এটাকে বড় প্রশ্ন। এবার প্রত্যেকটা লেবারদেরকে যা অসুবিধা হয়েছে, প্রত্যেকটা জায়গায় কোয়ারেন্টাইন বা এখানে ওখানে যেরকম ওদেরকে থাকা হচ্ছে, এবার ওরা নিজেই মানে বলছে, প্রত্যেকটা ইন্টারভিউতে ডিফারেন্ট মাধ্যম দিয়ে আমরা দেখতে পাচ্ছি কি আমরা ভাই কোনোদিনই মানে এবার যেখানে কাজ করতাম দিল্লিতে বা বোম্বেতে বা তেলেঙ্গানাতে, যেখানে ওখানে আমরা যাবো না, এবার নিজের বাড়ির কাছে কিছু করার ব্যবস্থাটা করবো। এটা তারা ভয় পেয়ে গেছে, because they are afraid of going there and getting stuck there. That is the only point, because they are afraid of going there and getting stuck there. আমি আরেকটা পয়েন্ট এখানে সুবিধা বলছিল যে খুব ভালো কথা বললো যে 15 দিন যদি আমি তাদেরকে দিয়ে কাজ করাই, 15 দিন আমি তাদেরকে দিয়ে কাজ করাবো অল্টারনেটিভ ভাবে, তাহলে দুজনেরই চাকরি থাকলো। আমার অনেক বিজনেস ফ্রেন্ডরা বলেছে যে তারা নাকি তাদের অর্গানাইজেশনে তাদেরকে ডাকছে, এমপ্লয়িজদেরকে ডাকছে, মালিক ডেকে বলছে যে এই সময় এসে দাঁড়িয়েছে অ্যান্ড আমরা সবাই একটা সমস্যার মধ্যে আছি, তো তোমরা যদি তোমাদের 15 to 20% কাট ডাউন করো স্যালারি, ঠিক আছে, এই মুহূর্তের জন্য তোমরা কোম্পানিকে দিলে সেই স্যালারিটা মনে করলে, তার জন্য কিন্তু আমি যদি 5 জনকে 20% করে নেই, তাহলে কিন্তু আমার একজন পাচ্ছে, তো আমি কিন্তু তাকে স্যালারিটা দিতে পারছি। তো দিস ইজ হাউ আমি যদি করি, আর পরবর্তীকালে যদি আমার ইকোনমি আবার ঠিক হয়ে যায়, তখন আমি তোমাকে তোমার টাকা ফেরত দিয়ে দেবো। দিস ইজ অলসো ভ্যালিড পয়েন্ট। আমার মনে হয় সুবিধা আমার সঙ্গে একমত হবে যে এটাও একটা ভালো পয়েন্ট বলেছে, যদি কাট ডাউন করে, বিকজ যে মালিক তাকেও তো চালাতে হবে, সে যদি পুরো টাকা দিয়ে দেয়, তাহলে হাউ উইল দ্য কোম্পানি নার্ভ, আর ইফ দ্য কোম্পানি হাউ দ্য এমপ্লয়িজ উইল ওয়ার্ক। মানে যেমন এমপ্লয়ি ছাড়া কোম্পানি হবে না, কোম্পানি ছাড়াও কিন্তু এমপ্লয়ি হবে না, দুজন কিন্তু ইন্টারকানেক্টেড, দুজন দুজনের পরিপূরক। আমার অনুষ্ঠান প্রায় শেষের দিকে, এন্ড আমি দুর্গেশ ভাই, সুবীর দা,
কথাদা, তিনজনকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাবো কাম অ্যান্ড ফর জয়নিং মাই শো। আমি আরেকটা কথা বলবো, আমার এখানে সবাই আসে, আমি সবাইকে ইনভাইট করি তাই আসে, সবাই আমাকে খুব ভালোবাসে তাই আসে, কারণ এই সময় দাঁড়িয়ে আমাদের তো এইটুকুই রয়ে গেছে, সত্যিকারের তো আমাদের মানবতাই হয়ে গেছে। এই যে আমরা দূর থেকে বসেও সুবিধার ঘরে, দুর্গেশ ভাই আসানসোলে, কথাদা নিজেদের বাড়িতে বসে আমরা কি সুন্দর নিজেদের মধ্যে নিজেরা কানেক্ট আজকে একটা অসাধারণ মানে ডিসকাশন করলাম, অ্যান্ড হুইচ ইজ আ ফ্রুটফুল ডিসকাশন। এটা যতজন দেখবে তারা কিন্তু একটা আইডিয়া। তো আমার প্রোগ্রাম শেষের আগে আমি বলবো আমরা সবাই একটা পজিটিভ মতো উইথ আ পজিটিভ মাইন্ড অ্যান্ড উইথ আ পজিটিভিটি আমরা শেষ করবো। আমার প্রোগ্রামের রুল হচ্ছে আমরা লাস্টে বলবো 1 2 উই শ্যাল ওভার। ওকে, আমি আশা করি বুঝে গেছে, কারণ আমাদেরকে পজিটিভ ভাবতে হবে, পজিটিভিটি নিয়ে বাঁচতে হবে, কারণ পজিটিভিটি ছাড়া কিছু হবে না। আর এটা উই শ্যাল ওভারকাম করার পরই কিন্তু স্ক্রিন থেকে প্লিজ বেরিয়ে যাবে না, কারণ এটা ডিরেক্ট স্টুডিওতে যাবে। তো আমি টাটা করব, তখন তোমরা বেরিয়ে, দিস ইজ দ্য কি টাটা, তখন তোমরা লিভ করো স্ক্রিনটা, ঠিক আছে? তো আমি বলছি 1 2 3 উই শ্যাল ওভারকাম। থ্যাংক ইউ সো ভেরি মাচ সুবিদ্যা, দুর্গেশ ভাই, কথাদা, সবাইকে অশেষভাবে ধন্যবাদ আমার শোতে আসার জন্য। উইশিং ইউ আ গ্রেট ডে অ্যাহেড। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড কোভিড-19 কে জয় করো। অ্যান্ড সবাইকে বলবে যে প্রিকশনস নিতে, N95 মাস্ক পরা, হাতে স্যানিটাইজ করা, প্রপার ক্লোথ পরা, কভার্ড ক্লোথ পরা, অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। প্লিজ মেনটেন দ্য সোশ্যাল ডিস্টেন্সিং। অ্যান্ড বাড়ি থেকে এখন বেরোবেন না অকারণে, কারণ বাড়ি থেকে বেরোনো মানে কিন্তু আপনি আপনার ফ্যামিলির লাইফকেও রিস্কে নিয়ে যাচ্ছেন, শুধুমাত্র নিজের লাইফ নয়। থ্যাংক ইউ সো ভেরি মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।